আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় স্থানীয় সরকার নির্বাচন। আসলে আমরা স্থানীয় সরকার কিভাবে কাজ করে, স্থানীয় সরকারের আসলে কি কার্যকারিতা, মানে কার্যকারিতা এবং কিভাবে আসলে সবকিছু মিলাই আমরা জানতে চাবো। আমাদের সাথে আছেন মেজর ইমরান, যিনি হচ্ছেন আসলে সেই সংগ্রামের সময় যে যখন আন্দোলন চলছিল তখন এই দুইজন মানুষকে আমরা পাশে পাইছিলাম, সবসময় কথা বলছিল, তাদের কথা আমরা শুনি, সবসময় শুনি। তো এরা আমাদের জন্য অনুপ্রেরণা। স্টুডেন্ট যারা তরুণ প্রজন্ম, আসলে যারা আমাদের মুরব্বী আছে তারা সবসময় অনুপ্রেরণা দেয়, আর তরুণরা সেই অনুযায়ী কাজ করবে, এটাই কাম্য। তো আমরা আগে আমাদের ইমরান ভাইয়ের কাছ থেকে একটু শুনবো। ইমরান ভাই, মানে মেন বিষয়টা হচ্ছে স্থানীয় সরকারের কাজটা কি এবং স্থানীয় সরকার কোন মন্ত্রণালয়ের অধীনে থাকে। যদি মনে করেন, আমি মানে জনগণের পক্ষে বলছি, তো মনে করেন যে নিচের লেভেলে আপনি ইলেকশন চাচ্ছেন, উপরের লেভেলে ইলেকশন চাচ্ছেন না, এটা কি আসলেও যৌক্তিক কিনা? এখন ধন্যবাদ দাউদ ভাই আমাকে আহ্বান করার জন্য এই আলোচনায়। আমার চেয়ে বিজ্ঞ আলোচক রাজনৈতিক বিষয়ে আমার মনে হয় মনির ভাই, কারণ ওনারা রাজনীতি করে, তো ওনারা মাঠের খবর রাখে। তারপরে আমি যেটা একজন নাগরিক হিসেবে বলতে পারি যে পটুয়াখালী বা আমাদের যে এক্সপিরিয়েন্স, বিভিন্ন জায়গায় আমি চাকরি করেছি, চাকরির সুবাদে বিভিন্ন জেলায় যে দেখেছি, সেটা হলো যে আসলে মানুষের সেবাটা খুব দরকার। যেমন ধরেন একজন চেয়ারম্যান এলাকার, এখন এলাকায় চেয়ারম্যান পলাতক বা নাই, কথার কথা, বা জেলে। তারপর ধরেন মানে প্যানেল, তখন ওই প্যানেল আবার কি কাজ করে, প্যানেল চেয়ারম্যান থেকে একজন। এবার উপজেলা ইয়াতেও তাই দেখছি, ওই যে আপনার মেয়র ইলেকশনে সিটি মেয়র যেমন পৌরসভার মেয়র যে থাকে, এখন এখানে তারা না থাকলে এখন প্রশাসক। পটুয়াখালীতে যে আমি যেমন রিপোর্ট পাচ্ছি, যেটা আমার নিজের ব্রাদার ইন ল মহিউদ্দিন ছিল ওখানকার মেয়র 2 বার পর পর। সে আসলে কোনো দলীয় মেয়র না, সে ছিল স্বতন্ত্র প্রার্থী। তবে তার ওই যে বিএনপিরও সাপোর্ট ছিল, বিএনপি এলারাও ভোট দিয়েছে তাকে, আওয়ামী লীগও ভোট দিয়েছে। তো আওয়ামী লীগের ভোটটা কম পেয়েছে কারণ আওয়ামী লীগের ক্যান্ডিডেট ছিল, কারণ আওয়ামী লীগের খুব খারাপ একটা ক্যান্ডিডেট ওখানে দিয়েছিল তারা, সে হল এডিক্টেড, একজন ডাক্তার বাট নেশাগ্রস্ত। এবং তার দুলাভাই বোনের জামাই ছিল একজন মেয়র এবং উপজেলা চেয়ারম্যান, আবার আওয়ামী লীগের মহিলা এমপির সে ভাই, এই যে মেয়র যে প্রার্থী ছিল, সে একসময় মেয়র ছিল, কিন্তু তার নেশার ব্যাপারটা পুরো শহর জানে। এবং হিরোইন বা ফেন্সিডিলের খুব ভালো ডাক্তার, তারা 2 ভাই ডাক্তার, ওই ফেন্সিডিল খেয়ে নাকি সে অপারেশন করে। তো এইটা হলো জনমনে মোটামুটি সব যে মানুষ জেনে গেছে, যার জন্য মানুষ একটা মাদকাসক্তকে চায় নেই। তো এইরকম ধরেন অনেক জায়গায় এখন মেয়র নাই, অনেক জায়গায় সব কোথাও চিটাং ছাড়া তো কোথাও কোথাও মেয়র নাই, চেয়ারম্যান নাই, উপজেলা চেয়ারম্যান নাই, বা জেলা পরিষদের ইয়ে না। জেলা পরিষদ অত ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় না, কারণ জেলা পরিষদের এদের কাজ খুব কমই আমি দেখছি। মসজিদ, ওই যে মাদ্রাসা বা একটু কবরস্থানের জন্য আর কি, বা ঘাট টাট বাঁধানো, এই সমস্ত তারাই দেখছি ব্যস্ত। এবং জেলা পরিষদের চেয়ারম্যান যারা হয় তারা আসলে ওইরকম ভোটেও হয় নাই, আওয়ামী লীগের আমল হয়েছে দলীয় লোকের ভোটে। এবং যদি 12টা চেয়ারম্যান থাকে, 12টা ভোট কিনেছে পয়সা দিয়ে, 20 লাখ টাকা দিয়েছে, বাস সে চেয়ারম্যান হয়ে গেছে, আর দলে খালি নমিনেশনটা হলে হলো। আওয়ামী লীগ তো এরকম করছে, শেখ হাসিনা যারে ক্যান্ডিডেট দিছে সে মেয়র হবে বা চেয়ারম্যান হবে, সবই হবে ওনার ইচ্ছা, উনি যারা চেয়েছে। বিদ্রোহী উনি অনেক সময় দিয়েছে, কিন্তু আবার বিদ্রোহীরাও হয়ে গেছে, ওটাও দেখা গেছে ওনাদেরই লোক। তো যাই হোক, আমি যেটা মনে করি এখন জনগণের সেবা, এই মেইনলি ডাইরেক্ট যে সার্ভিসটা, এখন সমস্ত কাজ কারবার বন্ধ, ডেভেলপমেন্ট ওয়ার্ক বন্ধ, এলজিডির কাজগুলি প্রচুর হয় ওই লেভেলে, রাস্তাঘাট, তারপরে ধরেন এই যে মানুষের সাধারণ মানুষের সার্ভিসটা, সেবা, পৌরসেবা, এগুলি ঠিক মতো পাচ্ছে না। প্রোটোকলে সে একজন আছে, উনি নাকি কয়েক ঘন্টা বসে, উপসচিব পদমর্যাদার বোধহয় সম্ভবত। তো এখন উনি এটা মানে পাবলিক আসলে ওনাদের কাছে অ্যাপ্রোচ করতে পারে না, কারণ এরা তো আসলে আমলা। আমলা আপনি যতই বলেন, আমরা তো ওই আমলাগিরি একটু করছি ছোটখাটো,
আসলে মন মানসিকতা আমাদের হলো একটা মানে একটা চেয়ার নিয়ে বসা, একটা গ্যাপ থাকি, মানসিকতার পরিবর্তনও এরা তো রাতারাতি হবে না, হয়ও নাই, আর আশাও করা যায় না। জনপ্রতিনিধি মানে জনপ্রতিনিধি, এজন্য ওখানে ইলেকশন হওয়া খুব দরকার আমি মনে করি। আর কেন দরকার আরেকটা হলো, এমন অবস্থা ওই ওই সব জায়গায় যদি প্রতিনিধি এখন না হয়, মানে নির্বাচন করে না আসে, নিচের থেকে যদি এটা না আসে, উপর থেকে যদি যেটা এমপি ইলেকশন করতে চাচ্ছে যারা বিএনপি বা যারা সমমনা দল আছে, আমার কাছে মনে হয় এটা ওইরকম ইয়ে হবে না, মানে যাচাই বাছাইটা সঠিক হবে না। গ্রাসরুট লেভেল থেকে যদি নেতৃত্ব তৈরি হয়, ওখান থেকে কিন্তু ভালো এমপি ক্যান্ডিডেট বের হয়ে আসবে। ওখান থেকেই বোঝা যাবে যে কার সাপোর্টে কারা হচ্ছে, কারা পপুলার, এবং ওখান থেকে আবার এমপি নমিনেশন, এমপি ইলেকশনে আসতে পারবে। আমার যেটা মনে হয় এরকম। তো এই জন্য আমি যেটা মনে করি, মানুষের সেবা আগে। এমপি সাহেবরা এখন কি করবে, ধরেন এরা তো ল মেকার হবে বা যাই বলুক, এখন এমন অবস্থায় আছে দেশের মানুষের মানে সার্বিক পরিস্থিতি, আমি তো সব জায়গায় দেখি, মানে অন্তত আমি 90% না হলেও আমি 80% দেখি স্বৈরাচারের লোকজন বসা। আমার কাছে অনেক, আমি নামও বলতে পারবো, আমি উদাহরণ দিতে পারবো, কিন্তু ওইভাবে বলতে চাই না, কারণ অনেকে আমাদের পরিচিত জন। আসলে পরিচিত মানুষের কথা নেগেটিভ বলতে বাদে, কারণ এটা ওই মানে সামাজিক একটা ব্যাপার আছে, আমরা অনেক কিছু বলতে পারি না। কিন্তু আমরা কিন্তু গ্রাউন্ডে যে অবস্থা, এইটা এমপি ইলেকশন হইলে হবে না। এখন আমার যেটা ধারণা, আমার মনে হয় যে ওই যদি যেটা স্থানীয় নির্বাচন এগুলি করে আসে, তাহলে ভালো আমরা এমপিও পাবো, ভালো মিনিস্টারও পাবো, এবং ভালো কিছু দেশও পাবে। এইটা আমার ধারণা। জি কারণ নিচের লেভেলের নিয়ন্ত্রণটা নাই বললেই চলে। ধন্যবাদ। আমাদের সাথে ফরিদ পাঠান ভাই যুক্ত হয়েছেন। আমরা ফরিদ পাঠান ভাই, আপনি আমাদের সাথে থাকেন, আপনি আমাদের সাথে থাকেন। আর জি, ফরিদ পাঠান ভাই থাকেন, আমি আপনার কাছে আসবো। আমরা কাজী মনির ভাই আপনার কাছে জানতে চাচ্ছি যে স্থানীয় সরকার ভালো জিনিস। আসলে দেখেন, স্থানীয় সরকারের যে সেবাগুলো আছে না, জন্ম নিবন্ধন সার্টিফিকেট, এগুলো আনার জন্য আমার ছোট ভাইরা যারা আছে না, তারা সকালে যায়, বিকাল পর্যন্ত মানে আমাদের চেয়ারম্যানরা ঘুম থেকে ওঠেন না। তার বউ এসে বলে আপনারা বাইরে বসেন, আসছে চেয়ারম্যান, এই হচ্ছে সেবা। তো এর সেবা থেকেও যদি ওখানে প্রশাসক নিয়োগ দিতেন, ভালো সেবা পেতেন। আমরা আমরা নির্বাচনের পক্ষে, হ্যাঁ নির্বাচনের পক্ষে, কিন্তু প্রশাসক নিয়োগ দিলেও ভালো সেবা পেতেন। আসলে দরকার হচ্ছে ইনস্টিটিউশন বিল্ড আপ করা। সেটা না করে শুধু নির্বাচন নির্বাচন নির্বাচন, এটা করেই কি চলবে? আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাটা বলেছেন, আমি একটা অপ্রিয় সত্য কথা বলি, যে স্বৈরাচার ভালো যদি সে অনেস্ট হয়, তাহলে কাজের গতি অনেক ভালো হয়। যদিও এটা অনেকের কাছে খারাপ লাগতে পারে, কারণ স্বল্প উন্নত দেশে বা যে সমস্ত দেশে বিপদ, বন্যা কবলিত, ঝড়, জলোচ্ছ্বাস হয়, এই সমস্ত দেশে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার কাজকর্মের জন্য। কিন্তু আমরা দেখি যে বাংলাদেশে যেটা এই স্থানীয় সরকার বলতে যাদেরকে বোঝায়, সেটা হচ্ছে যে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এই মন্ত্রণালয় হচ্ছে স্থানীয় সরকারের সকল কাজবাজ করে। অনেকে মানুষে গোল পাকিয়ে ফেলে, দেখা যাচ্ছে যে সড়ক সেতু, মানে যে বলতে ওয়াপদা, সিএনবি, মহাসড়ক, এগুলো আবার সেতু ও সড়ক মন্ত্রণালয়। আবার দেখা যাচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে যে স্কুল কলেজগুলো আছে, তাদের সংশ্লিষ্ট সংযোগ কিছু কিছু সড়ক, এটা শিক্ষা মন্ত্রণালয়ের প্রকৌশলী বিভাগ বা ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট এরা করে থাকে। আবার যেখানে নদীর সাইডে ভাঙচুর হয়, নদীতে ভেঙে যায়, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, বেড়িবাঁধ, এটা আবার ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ অধিদপ্তর করেন। তবে মূল কথা হচ্ছে যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে
কাজটা বেশি। বাংলাদেশের সকল রাস্তাঘাট এবং বিশেষ করে চেয়ারম্যান কার্যালয়, মানে চেয়ারম্যান পরিষদ, উপজেলা চেয়ারম্যান পরিষদ, এমনকি জেলা চেয়ারম্যান পরিষদও এই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কাজ হয়ে থাকে। এখন আপনি বলেছেন যে আজকে এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ইউনিয়ন বা আপনার পৌরসভা বা সিটি কর্পোরেশন সেখানে জন্ম নিবন্ধন করেন, সেই কাজগুলো তারা আসলে যথারীতি যথার্থভাবে করেন না। আপনার হচ্ছে যে আমি আজকে একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে বাইদে ভাই আমি একটা কথা বলতেছিলাম, আমার জন্য ঘুরে ফিরে প্রত্যেকটা জায়গায় গেলেই মনে হয় যে নৈতিক শিক্ষাটা আজকে একেবারে খুবই গুরুত্ব বহন করেন। কারণ আমরা আগে একাল আর সেকাল, সেই একাল আর সেকালে তো অনেকটা দেখেছি, 60 বছর বয়স যেহেতু হয়েছে, সেই সময়ের মধ্যে আজকের লোকেরা বলে যারা বেঁচে আছে যে আগের মতো মানুষের মধ্যে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, এমনকি খাবারের মধ্যে স্বাদ নেই। অস্বাভাবিকভাবে ঘুষ, দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস, দখল, চাঁদাবাজি হচ্ছে এবং অমানবিক কার্যক্রম হচ্ছে, মানুষের মধ্যে মানবিকতা নাই। এই কথাগুলো সত্য বিদায়ী মানুষ বলে। তাই মূল কথা হচ্ছে যে মানুষের মধ্যে নৈতিকতা নেই। আজকে আপনারা যখন নির্বাচন হয়, সেই নির্বাচনের সময় আমরা দেখি যে নির্বাচনের সময় তারা বিভিন্ন বাসায় বাসায় যায়, হাত পা ধরে। আমি একটা বিপদে পড়েছিলাম, আমার এলাকা থেকে আমি এমপি নির্বাচন করতে চাই অনেক আগে থাকতে, 96 সাল থেকে, যার কারণে আমার একটু চিন্তা ভাবনা যে আমি নিরপেক্ষ ভূমিকা পালন করব, এমন এমন কোনো কাজ করব না যেখানে আমি বিতর্কিত হই। কিন্তু আমার বংশ থেকে আমার আপন ভাই আর একটা ভাইপো চাচাতো ভাইয়ের ছেলে, দুইজনে কমিশনার নির্বাচন করবে। এখন আমার ভাইকে আমি নিষেধ করলাম, পরবর্তীতে দুইজনই দাঁড়িয়ে গেলেন 1 নম্বর ওয়ার্ড, থানা টানা কোর্ট কাছারি নিয়ে। এমতো অবস্থায় আমার ওখানে বিএনপির একটু গ্রুপিং এ অন্য গ্রুপরা চাইলো আমার ভাইপো যাতে হয়, আমার ভাই যাতে না হয়। তখন আমি কি করব, আমি ঢাকায় বসে এখন এলাকায় যেতে পারতেছি না, মান সম্মানের ব্যাপার। আমার মা বলতেছে পৌরসভায় কমিশনার তোমার ভাইকে বানাইতে হবে। আমি ঢাকায় থেকে থেকে লোকজনের সাথে কথা বলি। এটা 2001 সালের পরের ঘটনা। পরে একটা পর্যায়ে আমার মনে হলো যদি না হয়, আগের দিন রাত্রে আমি চলে গেলাম। রাত্র 12টা থেকে ফজর পর্যন্ত বিভিন্ন বাসায় গিয়ে আমি পা ধরেছি, অনেকের পা ধরেছি যে আমার ভাইকে একটা ভোট দিবেন। আজকে আপনাদেরকে বলতেছি, এবং যাদের পা ধরেছি তারা তো জানি, একটা সত্য কথা, একটা ডাইরেক্ট। এখন মনে করেন, এবং আমি তাদেরকে কথা দিয়েছিলাম যে আমার এই এলাকায় আমার ভাই এই একটা টাকা খাবে না, এবং তিনি মৃত্যুবরণ করার পরে তার বাড়িতে একটা চায়ের কাপও পাওয়া যায় না, এবং চাল তেল ডাল, মানে একটা ভালো খাট নাই, চকি, মানে এরকম অবস্থায় আমি আগে যাইতামও না। নির্বাচন করেছে, সেই নির্বাচনে আমি প্রচুর খরচও করেছি, মানুষকে দান অনুদান আগেই দিয়েছি, তারপরেও সে কোনো সময় কোনো খারাপ কাজ করেনি। এবং আমি বলেছিলাম মাদক এই 1 নম্বর ওয়ার্ডে থাকবে না, উনি সেটা করেছে, থাকিনি। এখন হচ্ছে কি যে এই নির্বাচনের আগে আমি যেটা বলেছিলাম যে পা ধরে ভোট নেয়, পরবর্তীতে তাদেরকে মনে করেন পাত্তাও দেয় না, কাজও করে না। কিন্তু আমার ভাই প্রচুর কাজ করেছে এবং কোনো মানুষের একটা পয়সা খায়নি। এর কারণটা কি, সে তো নিজে কোনো কষ্ট তেমন করে নাই, খরচও করে নাই। তার কিন্তু বিভিন্ন জায়গায় আমি কষ্টটা আমার উপর দিয়ে গেছে, সে জানেও না যে কিভাবে কমিশনার হয়েছে। সে জানে যে মানুষ আমাকে ভোট দিয়েছে, আমাকে ভালোবেসেছে, সেটাও যেমন সত্য কথা। 7 জন প্রার্থী ছিল, 6 জনে যে ভোট পেয়েছে তার চাইতেও 1.5 গুণ ভোট আমার ভাই পেয়েছে। তাই আমার কথা হচ্ছে যে এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে মানুষেরও যারা ভোট দিবে তাদেরকেও খেয়াল রাখতে হবে যে আমি ভোট আমার একটা আমানত, এই আমানতকে খেয়ানত করা যাবে না। এই আমানত রক্ষাকারী হিসেবে কাজ করতে হবে। সেই রক্ষাটা কি, আমি কাকে নির্বাচিত করব, সে 10 জন মানুষের জন্য গ্রহণযোগ্য হবে কিনা, সে মানুষের কাজ করবে কিনা, সে সৎ কিনা,
তার ন্যায় নীতি, নৈতিকতা, মূল্যবোধ আছে কিনা, সততা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা ভোট আসলে দেখা যায় যে আমরা ভুলে যাই, এবং আমরা আমাদের সুবিধা মতো টাকা পয়সাও এমনকি অনেক জায়গায় স্পষ্টভাবে বলে যে চা খাইতে টাকা দিবেন না। এই চা খাওয়ার জন্য কয় টাকা লাগবে, তখন আপনারা সামাজিক মাধ্যমে দেখেছেন একাধিক নাটিকা হয়েছে যে আমাকে চা খাওয়ার টাকা চেয়েছে, আমি 20 টাকা বাইর করে দিয়েছি। এখনকার 20 টাকা কি, আমাকে 10,000 টাকা দেন, তাহলে আপনাকে আপনার কাজ করব, ভোট দিব। এখন চা খাইতে কি 20,000 10,000 লাগে, 5,000 লাগে? এই যে বিষয়টা, এটা আজকে বাংলাদেশে মনে হচ্ছে যে এই ইটার নীতি নাই, নৈতিকতাহীনতাটা এখন মনে করেন ফ্যাশনে পরিণত হয়েছে। মনে করেন এটা মনে হয় খুব একটা এরকমই, টাকা পয়সা ছাড়া। আমি এখন এলাকায় আজকেও 10 জনে আমাকে বলেছে যে আপনি তো টাকা পয়সা তেমন নাই, আপনি তো নির্বাচন নমিনেশন পাবেন না। আমি বলেছি যে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব যে কথা বলেছে, সেই হিসাবে আমি মনে করি যে মানুষের জন্য আমি কাজ করব। আমার তো টাকা লাগার কথা না, নির্বাচনে যতটুকু টাকা লাগা দরকার সেটা তো আমার আছে। তা বলছে নমিনেশন নিতে টাকা লাগে। আমি বললাম না, নমিনেশন নিতে লাগবে না, আর যদি লাগি আমি সেই নির্বাচন করব না, আমি সেই রাজনীতি করব না। আমি বিএনপি করেছি, এতদিন আন্দোলন সংগ্রাম করেছি। এই বিএনপির দুর্দিনে কাজ করার জন্য আমি লক্ষ লক্ষ মানুষের বাহবা পাই। আমি যেখানেই ছুটে যাই সেখানেই আমার প্রতিনিয়ত লোকজন আমার কাছে এসে একটা ছবি তোলে যে আপনি আন্দোলনের সময়, আপনাকে 11 সাল থেকে 12 সাল থেকে দেখতেছি, আপনি বক্তব্য দিচ্ছেন, ইউটিউবে বক্তব্য দিচ্ছেন, এখানে দিচ্ছেন, মঞ্চে দিচ্ছেন, আপনাকে আমাদের খুব ভালো লাগে। এর চাইতে আর চাওয়া পাওয়া কি? এরপরে যদি বিএনপি বা অন্য দলও ক্ষমতায় আসে, যদি ফ্যাসিস্ট না থাকে, তো এই নামের জন্য ব্যবসা বাণিজ্য করলেও তো আমাদের সমস্যায় পড়তে হবে না, হালাল ভাবে ব্যবসা করেও খাইতে পারবো। এরকম একটা ওনাকে বুঝ দিলাম বা কথা বললাম। মনির ভাই আসবো আপনার কাছে আবার আসবো। আমরা আশা করি আপনাদের মতো নেতাদেরকেই মূল্যায়ন করা হোক, এটার জন্য আমরা কথা বলি। যেমন মনে করেন আপনার জায়গায় যদি আমার মতো এরকম বাইরে থাকে, যার টাকা আছে, এরকম কেউ যদি মনোনয়ন পায়, এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আমরা বিষয়গুলো নিয়ে আসবো, আরো কথা বলবো। আমরা আগে আমাদের প্রিয় দর্শকদের কিছু প্রশ্ন নিয়ে আসি আমরা সবার কথা শুনবো। শহীদ ভাই, আপনার প্রশ্নটা ভাই। স্থানীয় সরকার, আলোচ্য বিষয় স্থানীয় সরকার। উপস্থিত সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমার পক্ষ থেকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হচ্ছে আমরা অনেক দিন আগে দেখছি যে বাংলাদেশে মানে অল্প শিক্ষিত তারাও নির্বাচন করছে, কোনো টাকা পয়সা লাগে নাই, তখন শুধু খালি সে যে নির্বাচনে অথবা মেম্বার ক্যান্ডিডেট হোক, চেয়ারম্যান হোক, এমপি মন্ত্রী হোক, তারা দাঁড়াইছে, তাদের যেরকম সমর্থন হয়েছে তারা খরচ করছে, আর জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করছে। আমরা কি আদৌ কি সেই সময়ের যে আদর্শ ওইটা কি আর ফিরে পাবো? আর এই সমাজে এই মানুষগুলা আজকে এই যে টাকার উপর দিয়ে যে এগুলা করে, সেগুলা কি বন্ধ হবে? আর আমাদের বাংলাদেশের জন্য, দেশের জনগণের জন্য সেবা, খেদমত এবং দেশের উন্নয়নের জন্য কি আমরা কাজ করতে পারবো কিনা? জি, থ্যাংক ইউ। জি শহীদ ভাই, আপনি দেখতে থাকেন ইনশাআল্লাহ। আমাদের কবির শেখ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি দাউদ ভাই, আমি শুনতে পাচ্ছি। আপনার প্রশ্ন স্থানীয় সরকার নিয়ে। অসংখ্য ধন্যবাদ দাউদ ভাইকে, সেই সাথে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সকলকে জানাই আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রিয় ভাই, স্থানীয় সরকার, আসলে স্থানীয় সরকার যে নির্বাচনটা, সেটা হচ্ছে স্থানীয় পর্যায়ে কাজ করার জন্য। আমার কথা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন তো হচ্ছে নির্বাচিত সরকার এসে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে সম্পন্ন করবে। আগের তো প্রয়োজন বাংলাদেশের জনগণের যে আন্দোলন সংগ্রাম, আজকে 18টি বছর যে জাতীয়
নির্বাচনের, আমি তো মনে করি জাতীয় সংসদ নির্বাচন আগে দিলে ভালো হয়। এ বিষয়ে আমাদের বিজ্ঞ মনির ভাই আছে, আরো সুন্দর করে আমার উত্তরটা দিতে পারবে। ধন্যবাদ দাউদ ভাই। জি 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 ভাই, দেখতে থাকেন ইনশাল্লাহ, প্রশ্নের উত্তর পাবেন ভাই, দেখতে থাকেন ইনশাল্লাহ। আব্দুল হামিদ ভাই, স্থানীয় সরকার নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। মনির ভাই আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, এখানে তিনজনই আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব। সবাইকে আমার শ্রদ্ধা, প্রাণ ভরা অভিনন্দন ও শুভেচ্ছা। দেখেন, আহ, আসলে কি কোন সরকার, আপনি এই যে 6 মাসে যদি দেখেন, 6 মাসে কিন্তু সে কিন্তু একটা ছাত্রদেরকে কন্ট্রোল করতে পারতেছে না, তত্ত্বাবধায়ক সরকার। যে সরকার এই তত্ত্বাবধায়কের কোনো ইয়ে নাই যে উনি 6 মাসে আপনার মানে অন্তর্বর্তী সরকার হয়ে এসে ইউনিয়ন পর্যায়ে নির্বাচন দিতে পারে, কারণ ইউনিয়ন পর্যায়টা অনেক ইয়ে, এটা দলীয় ভাবে অনেক কঠোর কাঠামোর ভিতরে থেকেও কিন্তু শৃঙ্খলা বজায় রাখতে পারে না অনেক অনেক কেন্দ্রে। তা যে আমরা কার কাছে আশা করবো? ইনি তো ওই 6 মাসে আমাদের তো সেভাবে প্রতিশ্রুতিমূলক কিছু দেখাইতে পারে নাই। আর ইনি সারা বাংলাদেশে কিভাবে সে পুরা টিমটা গঠন করবে? মনে করেন যে বিএনপির থেকে এক অঞ্চল থেকে 3-4 জন দাঁড়ায় পড়লো, তারপরে আরো অন্য অন্য দলের থেকে দাঁড়ায় পড়বে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো সবচেয়ে উত্তম কি জানেন? সরকার মানে গণতান্ত্রিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনটা আগে দিলে, একটা ম্যান্ডেট সরকার আসলে এই উপজেলা নির্বাচন গুলো দিলে সবচেয়ে বেটার হয়। আর মনির ভাই এখানে যে কথা বললেন যে আপনার কাছে 10,000 12,000 চা খাওয়ার টাকা চাচ্ছে, ভাই আমরা জানি শ্রীমতী শেখ হাসিনা আমাদের কাছে 15-16 বছরের লুটতরাজ করে অনেক টাকা পয়সা নিয়ে গেছে, কিন্তু বাকি যেটা ছিল, যে যে আমি অনেকের নাম বলবো না এখানে, যাদের রিক্সা ভাড়াটাও ছিল না, মাইক ভাড়া করার টাকাও ছিল না 1500 টাকা, এই তথ্য আমাদের ধরে আছে, তারা কিনা এখন 5টা 6টা গাড়ির মালিক হয়। তাহলে এরা যদি এই যে নির্বাচনটা দেবে, কিছুদিন আগে যে বিগত সাবেক চেয়ারম্যান মেম্বারদের সামনে দাঁড় করাইছিল, যারা কিনা বিনা ভোটের মেম্বার চেয়ারম্যান হয়েছিল, ঠিক এই যে পাতানো সাজানো নির্বাচন, আগে তো আমরা দামি সামি নির্বাচন দেখে গেছি, কিন্তু আমাদের চোখের সামনে কিছুদিন আগে যে ড্রামা গুলো করছে, যে নাটক গুলো করছে, এতে কি আমরা বাংলাদেশের সাধারণ জনগণ আশা করা যায় যে আমাদের একটা সুস্থ সুন্দর একটা নির্বাচন আমরা পাবো? এই জন্য উপজেলা নির্বাচন বলেন আর ওই নির্বাচন না দিয়ে শর্টকাটে আমি বলি সবার কাছে, আপনি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেন, আবার ডাক দেন, ঐক্যবদ্ধ হয়ে থাকার আমি আহ্বান জানাচ্ছি, আমাদের জাতীয় নির্বাচনটা আগে দিয়া। ধন্যবাদ ভাই। জি জি আমিদ ভাই, ইনশাল্লাহ দেখতে থাকেন, আমাদের ফরিদ পাঠান ভাই আপনার উত্তর দেবে। আমরা জালালি ভাই, জালালি সম্মানিত সঞ্চালক ভাই, অতিথিবৃন্দ, বিশেষ যে যেখান থেকে দেখছেন শুনছেন, জি ভাই বলেন। আমার একটা ফোন, ভাই একটা সেকেন্ড, আমার একটা ফোন আসছে, ওটা কেটে দিই। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে আবার ঢুকেন আপনারা এই করে আপনি। ভাই অতিথিবৃন্দ, বিশেষ যে যেখান থেকে দেখছেন শুনছেন, নির্বাচন স্থানীয় না জাতীয় এটা তো অনেক পরের ব্যাপার। আসল প্রশ্ন, আগামী নির্বাচন সমূহে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ থাকবে কিনা সেটা এখনো নির্ধারণই করা হয় নাই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না ক্ষমতাসীন দলের নির্বাচন অধীনে নির্বাচন হবে, এটাও এখন সিলেকশন হয় নাই। নির্বাচন কমিশনার স্বস্বাধীন করে নির্বাচন হবে না ক্ষমতাসীনের অধীনে নির্বাচন হবে, এগুলো নির্বাচন না হলে না করে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যালেন্স করে নির্বাচন হবে, না যে অবস্থায় আছে প্রধানমন্ত্রী সর্বেসর্বা, রাষ্ট্রপতি শুধু ওই শপথ বাক্য পড়াবেন, এগুলোর সিদ্ধান্তে না পৌঁছে ওই গাছ আগে না ডাল আগে, এগুলো তো আমাদের অবান্তর পর্যায়ে আমাদেরকে বিভ্রান্তির পর্যায়ে ফেলে দেওয়া হচ্ছে। ওই বিষয়গুলো আগে ক্লিয়ার করা হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম জালালি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ফরিদ পাঠান ভাই আপনার কাছে, আসলে আপনি তো আমাদের মুরব্বী, আপনার কাছে একটা জিনিস শুনতে চাচ্ছি যে
আপনি তো ইউএসএ তে থাকেন, আমি জার্মানিতে থাকি, আমি কি কখনো আমার কোনো পেপারের জন্য মানে আপনার ওই যে সিটি মেয়র যিনি থাকেন তার বাসার সামনে আপনি কি কখনো বসেছিলেন যে আমার এই পেপারটা লাগবে, এরকম কখনো কি হয়েছে? বাংলাদেশে কিন্তু এটা সচরাচর। তারপরে মনে করেন যে সিটি মেয়রের এমন পাওয়ার, এমন হ্যাডম থাকে, মনে করেন যে তিনি ডিসিওসি রেও মনে করেন যে যাটা বলতে পারেন। তা আপনি আসলে কোন জায়গায় সংকটটা দেখেন? আসলে কি ইনস্টিটিউশন বিল্ড আপ, মানে ইনস্টিটিউশনের থেকে সার্ভিস গুলা পাবে? যেমন মনে করেন পৌরসভা, তা যেই চেয়ারে বসে আছে সেই মনে করেন এ টু সি, যেই নামে প্রথম অক্ষর, সে ওই সার্ভিসটা দেওয়ার জন্য যথেষ্ট, চেয়ারম্যান কাছে যাওয়ার দরকার নাই। তো তো আপনি কি মনে করেন ফরিদ পাঠান ভাই, আসলে সমস্যা কোথায়? আসসালামু আলাইকুম। আজকের অতিথি এবং যারা এখানে আলোচক আছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা, এবং ভবিষ্যতে যারা দেখবেন সবার প্রতি রইল সালাম এবং শুভেচ্ছা। প্রথমেই আমি যারা দর্শক ছিলেন তাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দিই, তারপরে আমরা আলোচনায় আসব। যে কজন কবির শেখ ভাই, হামিদ ভাই এবং জালালী সঙ্গীত ভাই, তিনজনের প্রশ্নটা একই ছিল যে সরকারের নির্বাচন আগে না আপনার স্থানীয় সরকার, না জাতীয় সরকার, না আপনার অন্যান্য যে নির্বাচন আছে সেই আগে, না সংস্কার আগে, এই ধরনের একটা প্রশ্ন আসছে সবার থেকেই। তো বেসিক কথাটা হলো এই যে এখনো তো আমরা বলতে পারি না কে নির্বাচনে অংশগ্রহণ করবে, কে করতে পারবে না। জনগণ দেশের মালিক। যদি আমরা এটা বলি দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, লিঙ্কনের সেই কথাটা যদি আমরা বলি, তাহলে বলতে হয় যে জনগণের থেকে আপনার সেই রায়টা আসুক প্রথম। জনগণের থেকে যদি সেই রায়টা আসে তাহলে রিয়েল পিকচারটা পাওয়া যাবে। আর যদি সরকার গঠন করার পর তৃণমূলে যে পৌঁছে নির্বাচন করা হয়, তখন সরকারের একটা চাপ থেকে যায়, একটা প্রেসার থেকে যায়। কারণ ওই সরকারের পার্টি তৃণমূলে আপনার একটা চাপ সৃষ্টি করে। আমরা এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আমরা ছোটবেলা থেকে, আজকে তো বয়স তো কম হয়নি, 60 ঊর্ধ্ব, তো এখন আমরা তো অনেক নির্বাচন দেখেছি। তো সরকার কতটুকু একটা নির্বাচনে তার হাতের ছায়া রাখতে পারে যখন সেই সরকার থাকে, এবং সরকারের অধীনে যখন নির্বাচন হয় তখন কি হয়, আমরা গত এই 15-16টা বছরে আমাদের কি এক্সপেরিয়েন্স হয়নি? এখনো কি আবার বলতে হবে? মাত্র এই 5-6টা মাস আগেও তো একই অবস্থা ছিল। আমাদের স্মরণ শক্তি, মেমোরি কি এতই কম যে আমরা 5-6 মাস আগে কি ছিল, কি ডিমান্ড করেছি, এটাকে আমরা সম্পূর্ণ ভুলে গেলাম? ভুলে যে নতুন ভাবে আমরা চাচ্ছি যে একই জিনিস। যদি আপনি জনগণকে যদি দেশের মালিক মনে করেন, যদি সত্যিকার অর্থে জনগণের সেই ভোটের অধিকার যদি দেয়া হয়, তাহলে প্রথমেই আপনার ওই স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে যদি আসে, তাইলে আপনি রিয়েল পিকচারটা আপনি পাবেন। আর না হয় রিয়েল পিকচার পাওয়া যাবে না। যে সরকার থাকবে সেই সরকারের একটা প্রভাব নির্বাচনে থাকবেই। তো স্থানীয় সরকার নির্বাচন আগে যদি হয়, তাইলে ওই জনগণই বলতে পারবে, তার রেজাল্টটা পাবে, রিয়েল পিকচারটা পাওয়া যাবে। কোন সরকারের অধীনে যখন নির্বাচন হয়, স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচনে আপনার ফেয়ার নির্বাচনের রেজাল্ট পাওয়া যাবে না কখনো। আমি এটা থেকে এখন আসি আপনার যে আমরা যে বাইরের পরিবেশে কিভাবে আমরা দেখি। দেখেন, একটা বাংলাদেশের যে প্রেক্ষাপটে আমি যে যতবার আমি বাংলাদেশে ছিলাম, আপনার বিভিন্ন কাজে আমার বিভিন্ন কাজ ছিল, তো এমন একটা জায়গা আমি পাইনি যেখানে আমাদের অর্থমন্ত্রী মুহিত সাহেব বলেছিলেন এটা হলো স্পিড মানি, ঘুষ হলো স্পিড মানি, আপনার কাজকে অতি সহজ করে দেয়, এটা বলে একটা অন্যায়কে এস্টাবলিশড করা। এখন যারা, যেমন আপনি যদি যান, এই যে আপনি দাউদ ভাই, আপনি যদি দেশে যান, আপনাকে এই স্পিড মানি চাওয়া হয়, আপনি কি দিবেন আপনি তাকে? কারণ ইউ আর নট ইউজড টু। হ্যাঁ, তখন আপনি কি হলেন?
আপনি আপনার পুরা কাজটাই আপনার উল্টা হয়ে যাবে। এখন এইটা নর্ম হয়ে গেছে আমাদের সমাজে যে স্পিড মানিটা দেয়া। আগে তো লুকায়ে খেত, আগে টেবিলের নিচে খেত, এখন টেবিলের উপরে খায় না, মাথায় তুলে খায়। এবং 1-2 টাকা না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। এইটার অ্যাকাউন্টেবিলিটি নাই। এই অ্যাকাউন্টেবিলিটি যে করবে তারাও ওই যে একটা কথা বলে না, চোরের বিচার কেউ করবে আরেক চোর। তো একই ঘাটের সবগুলা গরু একই ঘাটের পানি খায়। আমি আপনার যাদেরকে বলছেন তো সেই কথাগুলাই বলছি যে আজকে দেখেন যে আমরা যখন একটা কাজের জন্য বের হই এই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে 10টা কাজ সেরে আসতে পারি নোট লেখে লেখে, কোনো একটা কাজের কোনো অসুবিধা হয় না। প্রত্যেকে বলে হাউ ক্যান আই হেল্প ইউ স্যার, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি যখন কোনো অফিসে যাই এই বহির্বিশ্বে। কিন্তু আমাদের বাংলাদেশে যখন কোনো অফিসে যাওয়া হয় কোনো কাজে, প্রথমেই জিজ্ঞেস করে কি চাই, না আমি ভিক্ষা চাই, ভিক্ষার জন্য আমি আসছি আপনার অফিসে। ইউ আর দেয়ার টু সার্ভ মি। এইটা যতদিন আপনার প্রতিষ্ঠিত না হবে দেশের মানুষ কোনোদিন গভর্নমেন্ট সার্ভিস পাবে না। অনেক ধন্যবাদ। জি জি, ফরিদ পাঠান ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক সুন্দর কথা বলছেন, যেটা মানুষ বুঝলে আসলে আমাদের জন্যই, যারা জনগণ তাদের জন্যই লাভ হবে। আসলে আমাদের কি বলবো ভাই। আচ্ছা মনির ভাই, আপনার প্রশ্নটা শুনি। মনিরুল ভাই, জি ভাই, আপনার প্রশ্নটা একটু বলেন। জাস্ট প্রশ্ন, আমাদের কলিমুল্লাহ স্যারের কাছে আসবে, আপনার প্রশ্নটা একটু বলেন। আপনি কি শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম। জি, জি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটা বলেন। জি, হ্যালো, হ্যাঁ, স্থানীয় সরকার নিয়ে আপনার কি কোনো প্রশ্ন আছে? আমি জি, নেটওয়ার্কের প্রবলেম তো আমি আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আমরা আমাদের কলিমুল্লাহ স্যারের কাছে জানতে চাচ্ছি, স্যার, বিষয় হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা, মানে আমি চাই স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষগুলো নির্বাচিত হয়ে আসুক, এটা আমার চাওয়া অ্যাজ এ সিটিজেন হিসাবে। কিন্তু আমার সাথে সাথে আর একটা প্রশ্ন, আমার আবার একটু প্রশ্ন বেশি মাথায় আসে, তো সাথে সাথে একটা প্রশ্ন মাথায় আসছে যে শুধু কি স্থানীয় সরকার নির্বাচন করেই সব সমাধান হবে, নাকি ইনস্টিটিউশন যে পৌরসভার মধ্যে যেই ভূতগুলা বসে আছে সেগুলাকে আগে তাড়ানো উচিত হবে? জি স্যার, কলিমুল্লাহ স্যার। ধন্যবাদ। দেখুন, আমি দীর্ঘদিন ধরে যে কথাটা বারবার বলে আসছি এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ বলে যারা পরিচিত তারা বিষয়টা সবসময় ইগনোর করেছেন, এবং কি কারণে আমি জানি না। সেটি হচ্ছে আমাদের সংবিধানের যে প্রামাণিক ভার্সন সেটি হচ্ছে বাংলা। কোনো আইনগত জটিলতা যদি দেখা দেয় মামলা মোকদ্দমা, তাহলে ইংলিশ ভার্সন নয় বাংলা ভার্সনকেই প্রামাণিক হিসেবে ধরে নেওয়া হবে, এই যুক্তিতে যে এটি রাষ্ট্রভাষা। সেখানে পুরো সংবিধানের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও স্থানীয় সরকার বলে কোনো শব্দ নেই। যেটি আছে সেটি হচ্ছে স্থানীয় শাসন। এখন বাংলাদেশে রাষ্ট্র চরিত্র হচ্ছে এককেন্দ্রিক রাষ্ট্র। এটি এখানে কেন্দ্রীয় সরকার আছে একটা এখন পর্যন্ত, আর কেন্দ্রীয় সরকারের অধীনে আছে স্থানীয় শাসন ব্যবস্থা আছে। কেন্দ্রীয় শাসন, স্থানীয় শাসন। তো এখানে ইংরেজি যে ভার্সনটা আমাদের সংবিধানে, সেখানে বলা আছে লোকাল গভর্নমেন্ট। আপনি শুভঙ্করের ফাঁকিটা কোথায় দেখেছেন? এই যে ভূত বা কর্মকর্তা যাদের বলছেন, তারা তো ভাবেন যে আমরা এখানে আছি, আমরাই প্রভু, জনগণের সেবক বা ভৃত্য নই। ফলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? অ্যাটিটিউডিনাল প্রবলেম। অ্যাটিটিউডিনাল প্রবলেমের ভিত্তিটা সংবিধানে নিহিত। সেই জায়গাটায় আগে অস্ত্রোপচারটা করতে হবে যদি সমস্যার সমাধান।
জি স্যার, আমি কলিমুল্লাহ স্যারের কাছে আবার আসবো, ওনার মনে হয় ফোন আসছে। আমরা ইমরান ভাইয়ের কাছে একটু যাই। ইমরান ভাই, আপনার কাছে আমাদের একই প্রশ্ন। আমরা চাই আমাদের ইনস্টিটিউশন গুলা, যেমন আমি যদি আমার এখানে যাই, আমি যদি জার্মানিতে যে একটা অথরিটির কাছে যে বলি আমার একটা আইডি কার্ড আছে, আইডি কার্ডটাকে দেখতে চাবে যে আমার আইডি কার্ডে আমি জার্মান কিনা। তো আমার আইডি কার্ডটা দেখে আপনি মনে করেন আমি যদি জার্মান হই, আমার সাথে যে ব্যবহারটা করবে আপনি দেখে খাবেন যে না, একটা নাগরিকের সাথে এরা সর্বোচ্চ সেবাটা দিয়ে ট্রাই করে। কিন্তু বাংলাদেশে আমার প্রশাসনিক যেসব কর্মকর্তা আছে তাদেরকে স্যার বলতে হয়, পারলে তাদেরকে সেলুট দিতে হয়, না পারলে পা ধরে একটু সালাম দিয়ে অথবা পা একটু চাটলে মনে হয় খুশি হয়। তো এইভাবেই কি সংস্কার হবে? এইভাবেই কি নির্বাচন হয়ে সব সমাধান হয়ে যাবে, নাকি ইনস্টিটিউশন বিল্ড আপ করা, যেটা আমরা ফোকাস করি? জি, আপনি কি মনে করেন মেজর ইমরান ভাই? আপনার আনমিউট করে নিতে হবে একটু। আচ্ছা, ধন্যবাদ দাউদ ভাই। আপনার প্রশ্নটা খুবই মানে মানে প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন জিজ্ঞাসা, এটা আমি বলবো। তা আমি মানে যেটা আমি মনে করি বাংলাদেশের যে মানে আমাদের যে কালচার, মানে আমরা পিক আপ দ্য ব্যাড থিংস ফ্রম আদার্স। যেমন আমরা আসলে আমাদের খারাপ জিনিসটাই আমরা রপ্ত বেশি করি এবং এইটাকে অনুসরণ করি। আমরা আসলে নামে মুসলমান, 90%, 92% হুজুররা বয়ান দেয়, খুব বড় বড় বয়ান, ওয়াজ নসিহত করে। আপনি দেখবেন রাত পার হয়ে যায় জেকের আসকার করতে করতে, কিন্তু যাদের কথায় মাহফিল করতে যায় তারাই ঘুষের পয়সা দিয়ে মাহফিলের পয়সা দেয়, আবার সুদের পয়সা, ঘুষের পয়সা মাহফিল হয়। এখন আপনি এই দেশের হলো রন্ধ্রে রন্ধ্রে খারাপ ঢুকে গেছে, ঘুষ এখন হলো প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। স্পিড মানি টানি তো আসি, ওটারে আমরা যদি আরো অন্য কিছু বলি, ওটা আমার সুপারসোনিক মানিও বলতে পারি, হ্যাঁ হাইপারসোনিক, যাই বলেন কোনো সমস্যা নাই। কিন্তু আমি এটারে যদি ঠিক করতে হয়, এটা সময় দিতে হবে। মানে প্রশাসনে আসলে এই প্রশাসন দিয়ে হবে না, আমি যেটা মনে করি। কারণ এগুলি হলো ক্রানি থেকে, পিয়ন থেকে। আপনি তো বললেন সালাম দিতে যাবেন। আরে ভাই, আপনি পিয়ন ক্রস করে তো যাইতে পারবেন না, অফিসে ঢুকতে পারবেন না। আপনার সামনে যে আপনার একটা পিয়ন থাকে ওই যে অফিসে, বা একটা এপিএস বা পিএস টাইপের এপিএস থাকে, পিএ টাইপ থাকে, মেয়রদের বা ইসদের, চেয়ারম্যানের একটা সেক্রেটারি থাকে, সচিব, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একটা সেক্রেটারি থাকে। ওটার 6 তলা বিল্ডিং, 8 তলা বিল্ডিং, আমি নিজে জানি। এই যে নারায়ণগঞ্জে এক সেক্রেটারি, ওই যে ইয়ে ছিল একটা ইউনিয়ন পরিষদের সচিব, চেয়ারম্যান লেখাপড়া ঠিক মতো জানে না, ও লেখাপড়া জানে, ওই সব সাইন করে, ওই সব ই করে, ওই সব তৈরি করে দেয়। এখন এইভাবে ওর 6 তলা বিল্ডিং, 8 তলা বিল্ডিং হয়ে গেছে অলরেডি। এখন যেখানে এইরকম মানে অবস্থা, এইখানে রাতারাতি কি পরিবর্তন হবে এটা নিয়ে আমার ডাউট আছে। তবে এগুলিকে ডিটারেন্ট পানিশমেন্ট দিতে হবে। তুই তো চেয়ারম্যান ছিলি, তোর এত টাকা কোত্থেকে আসলো? দুর্নীতি দমন কমিশনে প্রত্যেকটার নামে মামলা। শোনেন, এগুলো কি শোনেন, যেমন কুকুর তেমন মুগুর। জনগণ হলো আমাদের নিরীহ টাইপের, গোবেচারা টাইপের। যত কথাই বলবো, 500 টাকা 1000 টাকা খেয়ে হয়তো ভোটটা বিক্রি করে, বা ওই যে মনে করে আমি তো ইলেকশনের আগে যা পাবো এটাই লাভ, এরপরে তো কিছু পাবো না, সেবাও পাবো না। আমি এখন 1000 টাকা খাবো চেয়ারম্যানের কাছ থেকে, আমার তো পরে চেয়ারম্যানের মাসে মাসে টাকা দিতে হবে, ওই দোকানের জন্য টাকা দিতে হবে, আমার ফেরির জন্য টাকা নিতে হবে, বাজারের ইজারার জন্য টাকা দিতে হবে। তো এখন সুতরাং ও আগে হিসেব কিতাব করে যে আমি যা এখন নিতে পারি ওইটাই লাভ, বাকি তো সবই মানে ব্যাড ইনভেস্টমেন্ট। এখন এইটা হলো বাংলাদেশের ওই যে একটা সার্টিফিকেট নিবেন আপনার, 100 টাকা 200 টাকা 300 টাকা মানুষ হিসাবে নেয়, বার্থ সার্টিফিকেট নিবেন, চেয়ারম্যান সার্টিফিকেট নিবেন। এই সমস্ত আমি বুঝি না এই সার্টিফিকেট কেন দরকার। কারণ হলো আমার চেয়ারম্যানই হলো একটা চোর, আমি জানি। 100তে মানে মানে যতগুলি ইউনিয়ন আছে এগুলির মধ্যে আপনি যদি হাতে গোনা কিছু বাদ দিতে পারেন, আমার মনে হোল বাংলাদেশে 1000 চেয়ারম্যান হবে না অনেস্ট। আমার ধারণা এটা, কারণ আমি চেয়ারম্যান অনেস্ট একটা দেখিনি আমি এ পর্যন্ত। কোন চেয়ারম্যান অনেস্ট আমি দেখিনি, আগে দেখছি, ছোটবেলায় দেখছি, কিন্তু আমি আমার জীবনে বড় হওয়ার পরে আমি এর কোনো সৎ চেয়ারম্যান দেখিনি। সৎ মেম্বার থাকতে পারে, মেম্বার থাকে কিরকম, সে হয়তো সুযোগই পায়নি, তার ওই ঘুষ খাওয়ার সুযোগই না, কারণ চেয়ারম্যান ছাড়ে না, ওই চেয়ার ছাড়ে না, প্যানেল চেয়ারম্যান, প্যানেলে আবার মেয়র থাকে একজন, বুঝছেন। তো এই জন্য এই যে বাণিজ্য, যে
এখন আপনি চোর বাটপার দিয়ে যদি আপনি মানে চেয়ারম্যান বানান বা মেম্বার বানান বা কাউন্সিলর বানান, ওয়ার্ড কমিশনার বানান, ফেন্সিডিলের ব্যবসা করে। আমি পটুয়াখালী শহরে নিজে দেখি ফেন্সিডিলের ব্যবসায়ী, পটুয়াখালী শহরে সে হলো কাউন্সিলর, ওই যে কাউন্সিলরই তো বলে, আগে ওয়ার্ড কমিশনার বলতো আর কি। হ্যাঁ, তো ফেন্সিডিল, তারপরে আমার এলাকার চেয়ারম্যান 600 ফেন্সিডিল সহ তার মাইক্রোতে ধরা পড়ছে সে। আলতা শুধু নিজে তাকে পুলিশে বলে বলতে পারে ঢুকাও, ওনার কাছে টেলিফোন কাছে, উনি বলছেন না ওরা আগে ঢুকাও, জেলে ঢুকাও, ওর গাড়িতে ফেন্সিডিল পাওয়া গেছে 600। তা আমি তো এখন আমি বুঝি না, আমি চেয়ারম্যানই করে দেখি তারা বিল্ডিং পাকা করে ফেলছে, টাউনে বাড়ি করে ফেলছে। এই হলো একটা এলাকার চেয়ারম্যানের অবস্থা। একটা চেয়ারম্যানই করতে তারা 2-3 কোটি টাকা খরচ করে, 1-1.5 কোটি 2 কোটি টাকা খরচ করে। এখন ওই যে মনির ভাইয়ের মতো লোক যদি আপনি আনতে চান, আমার এলাকার আমি বলছি একটা, আমি তো আর এক মনির হলো ওই যে ছিল ছাত্র দলের নেতা ছিল এক সময়, বাউফল পটুয়াখালী 2। তা এইরকম ছেলে আনুক, এদেরকে এরা পরীক্ষিত মোটামুটি, আমরা তো দেখছি। এখন এইগুলিকে আনতে হলে আপনার নিচের লেভেলে এই ভালো মানুষগুলি আনতে হবে। এখন হ্যাঁ, 2 জন চেয়ারম্যান দাঁড়িয়েছে, এর মধ্যে কে ভালো কে উত্তম, কে ঘুষ কম খায়, মানে কি ওই মন্দির ভালো। আমি তো আর লোম, এখন তো হয় কি, এখন কম্বলের আগে লোম মানে বাঁচতে গেলে কম্বলই থাকবে না। এখন আর বঙ্গবন্ধুর তো চোরের খনি, তার মেয়ে তো চোরের খনি, ডাকাতের খনি, লুটের খনি সব করে দিয়ে গেছে। এখন এই খনির মধ্যে থেকে আপনি কেমনি কি আপনি পাবেন, এটা আমার টোটালি মানে আছে, সন্দেহ আছে। আমি মনে করি এখন এইটা ওনারা মাইন্ড করতে পারে, রাজনৈতিক দলগুলি, এখানে সংস্কার দরকার। ওই দ্বিকক্ষ বিশিষ্ট থাকতে হবে, ওইরকম জবাবদিহিতা থাকতে হবে, দুদককে শক্তিশালী করতে হবে। তারপরে আপনার ওই যে ল মেকারদের যারা এমপি হবে, এদের শুধু আইন প্রণয়নের ক্ষমতা থাকবে। এলাকার প্রজেক্ট, এলাকার যেন কোনো উন্নয়নের কাজে যেন তারা সভাপতি না হয়, তারা যেন এলাকার চেয়ারম্যান ওই মেম্বারদের উপরে বসিং করতে না পারে, এই ফ্রিডম। আবার চেয়ারম্যান মেম্বার গুলি যেন চুরি চামারি কেসে বা এতে কোন লুটপাট মানে এই ধরনের যেগুলি আছে, এই ঘুষ, এই জন্য যেন তাদের চলে যায়, ওই যে মানে কি অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারই যেন চেয়ারম্যানই সিজ করা যায়। কঠিন আইন এবং তার ইমপ্লিকেশন থাকতে হবে এবং সৎ মানুষ আনতে হবে। আমাদের যারা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা আছে, তাদের মধ্যে অধিকাংশই এখনো নবীন এবং এদের মধ্যে অনেক ভালো ছেলে আছে, ভালো যুবক আছে, তরুণ আছে, তরুণী আছে। আমরা এদেরকে কেন সম্পৃক্ত করি না? বিএনপির মধ্যে যারা তরুণ ছাত্র নেতা আছে, তারা তরুণ যুবক তরুণী, এরা যারা এলাকায় ভালো মানুষ হিসাবে বা যাদের এই আন্দোলনে ছিল, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে, এদেরকে আমরা কেন আগে ওই এলাকায় চেয়ারম্যান, মানে যেটা স্থানীয় নির্বাচন, সেইখানে চেয়ারম্যান ইলেকশন করাই, তারপরে আমরা দরকারে পৌরসভায় যাই, উপজেলায় যাই। এইভাবে করলে কি ভালো একটা মানে সেট অফ পিপল আসবে এবং তারা শিক্ষিত ছেলে হতে হবে। এখন চেয়ারম্যান হতে হবে গ্রাজুয়েটের নিচে এখন হবে না, কারণ এইটা যুগ, সে ডিজিটাল ওয়ার্ল্ডে, এই যুগে তার সারা পৃথিবীতে তার সে জানতে হবে কি হচ্ছে, এই জার্মানিতে কি হচ্ছে, আমেরিকায় কি হচ্ছে দেখবে। এই আজকে যে ফরিদ ভাই বললো যে ওখানে আমার কাজ হয়ে যায়, কিছু করতে হয় না, আমি 10টা কাজ করে আসতে পারি। আর আমার এখানে আমার বন্ধু আসছে আমেরিকার থেকে, আমি আপনাকে খোলামেলা বলি, সে হলো গোপালগঞ্জের একজন মেজর সাহেব, আমারই খুব কাছের বন্ধু। তো সে আসছে, সে গতবারে তার একটা জমির ওই যে কি মিউটেশনের কাগজ দিয়ে গেছিল 2 বছর আগে, 30,000 টাকা দিয়ে গেছিল। সে ওই গোপালগঞ্জে গেছে, কাজটা এখন হয়নি। আমার টেলিফোন করে বলছে, দোস্ত আমি এরকম 20,000 টাকা 30,000 টাকা দিয়ে গেছিলাম, যে ওর কোথায় কোথায় খরচ টরচ করা লাগবে কর, ওর বাপদাদার সম্পত্তিও সেল করে যাচ্ছে, ওরা সবাই চলে গেছে আমেরিকাতে। তো ও এখনো ওই গোপালগঞ্জে বসে আছে, ওই 30,000 টাকা খরচ হয়ে গেছে। এখন বলছে যে আগের লোক তো নাই, নতুন যাদেরকে দিছিলাম তারা তো নাই, এখন তো আবার নতুন করে ভাই টাকা দিতে হবে। হ্যাঁ, এখন সাব রেজিস্ট্রি অফিসে ঘুষ খায়, একদিনে 3.5 লাখ টাকা জমা হয়, একদিনে টেবিলের সামনে 3.5 লাখ, তাই মাসে সে 90 লাখ পায়। এবং আপনি জানেন রেজিস্ট্রি অফিস হলে এমন একটা জায়গা, যারা শুক্রবারে আপনি তাদের কমিশন করে নিয়ে আসতে পারবেন, আপনার বাসায় আসবে। কারণ ওই যে দলিল টলিল লিখতে হলে ওনাদেরকে আবার গাড়ি পাঠাইয়া জমিদারের মতো আনতে হয়, অথচ ও কিন্তু একটা সাব রেজিস্ট্রার বা এখন ও কেন ভাই ছুটির দিনে শনিবারে শুক্রবারেও জমি রেজিস্ট্রি করতে চায় টাকা। এখন এই যে চোর বাটপার ইতর, এই যে নিচু জাত, এগুলো হলো সবচেয়ে নিকৃষ্ট জাত। মানে এগুলো তো কোনো হারামখোরের সন্তান ছাড়া না,
এগুলো ভালো মানুষের সন্তান তো এগুলি না। এখন এগুলো ঢুকছে ঘুষ দিয়া, ঢুকছে দলীয় কোটায়, মেধা সারানা ঢুকছে মানে মুক্তিযোদ্ধা কোটায়, নাতি পুতি বিভিন্ন ভাবে। তা এখনো আতুর ল্যাংরা লুলা ঢুকাবেন, মেধাহীন গুলো ঢুকাবেন, শিক্ষক অযোগ্যতা না তারে শিক্ষক বানাবেন, তা আপনি ছাত্র পয়দা করবেন তো ওইরকমই। আপনি এখন এই চোর বাটপা আনবেন আর চাকরিতে সরকারি চাকরিতে দিবেন, আর ও তো জমিদার হয়ে বসবে, কারণ ও তো জানে ওর তো কোনো যোগ্যতা নেই, ও যোগ্য চেয়ার একটা পেয়ে গেছে, এখন ও জমিদার হয়ে গেছে। ভাব আমি কি হয়ে গেনুরে। এইগুলিরে সাইজ করতে হলে আমাদের ভালো পার্লামেন্ট মেম্বার আনতে হবে, ভালো জেলা পরিষদ চেয়ারম্যান আনতে হবে, ভালো উপজেলা চেয়ারম্যান আনতে হবে, ভালো ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান আনতে হবে। এখন এগুলো যদি না আনি, আর একটা একটুখানি বলি আপনাকে, সালিশ বিচার করে আপনি জানেন গ্রামে এখন সালিশ বিচার কিরকম হয়। যেমন আমি একটা সালিশের জন্য চাইলাম চেয়ারম্যানকে, আমি আমার পক্ষ থেকে দুইজন, আরেকজনের পক্ষ থেকে দুইজন, দুই পক্ষ থেকে পয়সা খায়, ওই সমাধান আর দেয় না, ওর কাছ থেকে খায় ওর কাছ থেকে, এইভাবে ঝুলে রাখে, সালিশ শেষ হয় না। তারপর চেয়ারম্যান শেষ, তারপর উপজেলা চেয়ারম্যানের কাছে ও আবার পয়সা খায়, আবার ও শেষ করে না, এরপর এমপির কাছে, ও আবার সালিশ বিচার, এরকম মানে মোটামুটি ফতুর। তো এর জন্য এতে আমাদের ওই থানা পুলিশ, ওই চোরা পুলিশও ভালো, পুলিশে ঘুষ দিলে হয় কি জানেন, পুলিশ ঘুষ খেলে কাজ করে। পুলিশের মধ্যে একটা গুণ আছে, আপনি পুলিশের ঘুষ দেবেন কাজ করবে। আর আপনি অনেকগুলি আছে কলম ডাকাত, এই যে যেগুলি রেজিস্ট্রার, সাব রেজিস্ট্রার, এই ভূমি অফিসের তহসিলদার, এগুলির যদি বন্দুক কলমটারে ওরা বন্দুকের চেয়ে বেশি ভয়ঙ্কর করছে, মানুষ আরো বেশি ভয় পায়। একজনের জমি আরেকজনকে দিয়ে দেয়। ওই যে আপনার যখন সার্ভে হয়, ওই যে বিভিন্ন ঢাকা থেকে বা বিভিন্ন এলাকা থেকে যায়, জমি ভাগ করবে, সার্ভে করবে, কার দাগ খতিয়ান ঠিক করবে, ওরা আপনারটার মধ্যে ওইটা ঢুকাই দিবে, ওইটার মধ্যে ওটা ঢুকাই দিবে, নাম্বার একটা ভুল করে দিবে ইচ্ছা করে এগুলি, এবং পরে আবার আপনি যাবেন আপিল করবেন, মামলা করবেন, আবার ওরা পয়সা দিবেন, ও ঠিক করবে। মানে আবার আবার বাপের নাম দিয়ে একবার মিয়া দিবে, আর একবার দিবে হাওলাদার, আর একবার দিবে তালুকদার, এইভাবে করে। এই যে একটা চোর বাটপাড়ার একটা দেশ, এটা তো আসলে শুদ্ধ করার জন্য আমাদের আরো কঠিন লোক দরকার, এবং সৎ মানুষ দরকার, সৎ আমাদের এমপি দরকার, সৎ আমি যা প্রতিনিধি দরকার। এগুলো যদি হয়, না হলে হবে না। এজন্য যোগ্য শিক্ষিত সৎ আনতে হবে, তারা দেশপ্রেমিক। এই মনির ভাইয়ের মতো লোক, আমাদের রবি ভাইকে দেখলাম একজন আছে ওই যে নারায়ণগঞ্জের, এই সমস্ত পোর খাওয়া মানুষ যারা সাহসী, তাদের বুকের পাটা আছে, যারা কথা বলতে পারে সামনে, যাদের প্রশাসন ভয় করে, ওই ঘুষখোর প্রশাসনও কাজ করতে পারবে না। ধন্যবাদ ভাই। জি জি জি, আরেকবার আসবো আপনার কাছে হালকা করে। আমরা মনির ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার মিউট করে, আপনার আনমিউট করে আপনার প্রশ্নটা বলেন শুধু। জি ভাই, প্রশ্নটা যদি কোনো প্রশ্ন থাকে। বলছিলাম যে এই যে সামনে যে নির্বাচনটি হবে, এই নির্বাচনটিতে আপনার প্রশাসন কেমন সাপোর্ট দেবে আশা করি, মানে কেমন কি সাপোর্ট দিতে পারে মনে হয়, এই প্রশ্নটা আমার তো জানার আছে। জি জি জি, ফুলফিল সাপোর্ট দিতে পারবে কি? হ্যাঁ, কাজী মনির ভাই প্রশ্নটার উত্তর দিবেন। কাজী মনির ভাই আছেন, আমাদের কলিমুল্লাহ স্যার আছেন, যে কোনো একজন উত্তর দিবেন যে প্রশাসনের বিষয়টা। এটা আপনি শুনতে থাকেন, ইনশাল্লাহ প্রশ্নের উত্তর পাবেন। জাহিদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আপনার প্রশ্ন? জি, আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার প্রিয় মানুষগুলো আছে এখানে। আমি শুধু বলতে চাচ্ছিলাম যে নির্বাচনটা কি খুবই প্রয়োজন বাংলাদেশের জন্য? মানে নির্বাচন না হলে কি হবে বাংলাদেশের জন্য? মানে কিয়ামত হয়ে যাবে নাকি নির্বাচনটা না হলে? মানে নির্বাচন দিতে দিতে, মানে নির্বাচন করতে করতে তো দেখতেছি, যেমন এই যে আমার ইমরান ভাই খুব সুন্দর করে বললো অনেক কথা। তো নির্বাচন করে যে জয় হয়ে আসবে, মানে নির্বাচনের আগে পবিত্র, তারপরে নির্বাচনের পর অপবিত্র হয়ে যায়, তাহলে আমার নির্বাচনটা কি খুব প্রয়োজন? আমি আর কি এটাই জানার ইচ্ছা যে খুবই প্রয়োজন নাকি নির্বাচনটা, আর না হলে কি হবে? জি জি জি, জাহিদ ভাই, আপনাকে আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি শোনেন, ইনশাল্লাহ প্রশ্নের উত্তর পাবেন। মহসিন ভাই, আপনার কি কোনো প্রশ্ন আছে? মহসিন ভাই, আপনার কি কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাই, কোনো প্রশ্ন থাকলে স্থানীয় সরকার বিষয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাই, স্থানীয় সরকার আমি এই বিষয় নিয়ে 2টা মিনিট হ্যাঁ 2টা মিনিট কথা বলতে চাই, 2টা মিনিট আমাকে একটা সুযোগ দেওয়া হোক। সেটা হচ্ছে স্থানীয় নির্বাচন যদি আগে দেয়া হয়, জিনিসটা কি এইরকম নয় যে আমি একটা জায়গাতে একটা ঘর করব, ঘর করার আগে
আমি ঘরের জায়গাটা দেখলাম না, কোনো কিছু দেখলাম না, আমি সেখানে বাগান তৈরি করে দিলাম। বাগান তৈরি করে দেওয়ার পরে আমার যা যা করার দরকার তা তা আগে করলাম, করে এবার আমি পরবর্তীতে যাচ্ছি ঘর করার জন্য। তখন দেখলাম যে আমি ঘর করতে গিয়ে আমি যে বাহিরে যে বাগানটা সাজাইলাম এত টাকা পয়সা খরচ করে, ঘর করতে গিয়ে আমার সবকিছু নষ্ট হয়ে গেল ঘরের জন্য। আগে আমি যদি আগে ঘরটা ঠিক করি, তাহলে পরবর্তীতে বাকি কাজগুলো যদি ধীরে ধীরে 1 বছর পরেও 1 বছর সময় লাগায় করি, তাহলে দেখা গেল আমার বাড়ির এরিয়ার আঙিনাটাও সুন্দর হলো। আমার যে কাজগুলো বাহিরে ঘর করার পরে যে কাজগুলো থাকে সেই কাজগুলো যদি আমি পরে করি, তাহলে সেটা আমার সুন্দর হলো। তা এখন যদি দেশটা আমাদের যে অবস্থা শুরু হলো, দেশের ভিতরে যে আওয়ামী লীগ যে পরিস্থিতি তৈরি করে দিয়েছে, এখন এখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাওয়া কি বিয়ের আগে কন্যা সন্তান চাওয়ার মতো হয়ে গেল না? আমার শ্রদ্ধেয় একজন স্যার আছেন, 2জন স্যার আছেন, আপনাদের কাছে আমি একটু ভালো করে বিশ্লেষণটা জানতে চাচ্ছি। হ্যাঁ, কলিমুল্লাহ স্যার এবং কি পাঠান স্যার, আরো বাকি আমার একজন প্রিয় মানুষ আমাদের দলের, যিনি আমিন নাম আছেন, সকলের প্রতি আমার শ্রদ্ধা রইল এবং দোয়া এবং শুভকামনা। আশা করি জি 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 মহসিন ভাই দেখতে থাকেন ইনশাল্লাহ। আমরা কলিমুল্লাহ স্যারের কাছে যাওয়ার পরের থেকে জি জি ভাই বলেন। না, উনি ওনার কথাটা উত্তরটা আমি একটু দিতে চাই, কারণ এটা আমি বলেছি জোর দিয়ে। শোনেন, ঘর তৈরি করার আগে আগে জমি আপনার মাটি ফেলতে হয়, ঠিক আছে, মাটি ফেলতে হয়। তো এটা হলো মাটি ফেলা অ্যাকচুয়ালি। সুতরাং আপনার যখন একটা মানুষ বাড়ি করে, তখন অনেক আগেই বাড়ির চতুর্দিকে আঙিনা বানায়, ওই যে বেড়ার মতো দেয়, ওটাকে নিরাপদ করে এবং মাটি ফেলে ভরাট করে, তারপরে আস্তে আস্তে পরে ঘরটা বানায়। সুতরাং আপনি যেটা বলছেন যে আগে ওইটা আসলে না, এটাই সিস্টেম হওয়ার কথা। মানে আমরা যেটা বলেছি সেটা হলো আগে ভিত্তি, মানে আমি যদি মাটি না ফেলাই, বোরিং না করি, না করি, ওই যে আমার ইটের শ্রমিক কোথায় থাকবে, আমার ইট কোথায় রাখবো, বালু কোথায় রাখবো, এগুলি না করি, এবং লেভেল না করি, মাটিটা সমান না করি, বালি না ফেলাই, তো আমি কিসের উপরে বাড়ি করব? সুতরাং অ্যাকচুয়ালি এমপিরা কি করবে আপনি বলেন? এমপিরা তো এখন 300 বা 505টা এমপি যাই হোক, এরা তো ওই যে ভাতা ভোতা পাওয়া শুরু হয়ে যাবে, ট্যাক্স ফ্রি গাড়ি পাওয়া শুরু হয়ে যাবে। কথার কথা, এখন কতটুকু কি পরিবর্তন হবে আমি জানি না, কতটুকু পারবে, যেভাবে প্রেশার আসতেছে। এখন একটা শ্বেতস্থি পালা হবে, সুতরাং আমি শ্বেতস্থিটা পালাটা একটু দেরিতে পালি না, এজন্য আমি একটু ওই যে ছোট ওই যে ছাগল, মুরগি, হাঁস এগুলি আগে পালি, ওগুলির পেলে পেলে একটু করবো, আমার মানে মানে বাড়িটা গোছাবো, চতুর্দিকে হবে, তারপরে আমি মনে করি এই যে এমপি মানে যে এটা ল মেকার। এমপির মেইন দায়িত্ব হলো ল মেকার, সে হবে মানুষের ভালো মন্দ সবকিছু ডাইরেক্ট দেখে। তো ওই এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার, এলাকার প্রতিনিধি যারা, একজন এমপি কতদিন থাকে তার এলাকায় বা কি করে, আমরা তো দেখি তারা ঢাকা বেজি, বাংলাদেশের প্রেক্ষাপট আমরা বলতে পারি, অতীতের ইতিহাস। সুতরাং আমি এমপি বানানোর জন্য পাগল হয়ে গেলাম কেন? এমপি বানালে কি হবে? দলীয় লোকের কিছু সুপারিশ হবে, কিছু লোকের চাকরি বাকরি হবে, তার এপিএস কেউ হবে, কেউ পিএস হবে, কেউ পিএ হবে, কেউ পিও হবে, এইগুলি হবে। আর ওই যে সুপারিশ, আমার ছেলেকে একটু সুপারিশ করে দেন স্কুলের চাকরিটা, এছাড়া খুব একটা বড় কিছু হয় নাই আমাদের দেশে এমপি দিয়ে, আমরা দেখেছি তো। সুতরাং যারা ভালো মানুষ তারা সবসময় ভালো, ডক্টর মঈন খান যেমন ভালো মানুষ, ওনার কথা সবাই বলবে ভালো মানুষ। এখন ভালো কাজ করছে এলাকায়, কোম্পানিগঞ্জ আমি গেছি, আমি দেখছি, আপনি হাতে গোনা বাদ দিলে হার্ডলি আপনি এমপিদেরকে, আমি কি কাজে আমাদের বাংলাদেশে লাগছে আমি এমপিদেরকে আমি খুব একটা দেখি না। ফ্রি গাড়ি ছাড়া, ট্যাক্স ফ্রি, আর ওই যে প্লট পাইছে 10 কাঠার 5 কাঠার, ফ্ল্যাট পাইছে, ন্যাম ফ্ল্যাট ইত্যাদি ইত্যাদি, বিদেশ ভ্রমণ, এই আর যাই হোক, ধন্যবাদ। বাকিরা বলবে, অন্যরা বলবে। জি 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 আবু তোহা ভাই, আপনার কি কোনো প্রশ্ন আছে? বাকিরা বলবে। আবু তাহের ভাই জি 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 আসসালামু আলাইকুম ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আমি প্রশ্ন করতেছি যে আমাদের ধরেন নির্বাচন কোনটা আগে হবে এটার ব্যাপারে আমি একটা প্রশ্ন করতেছি। যে আমরা তো অনেক নির্বাচন দেখছি বা বর্তমানেও তো কিছু নির্বাচন দেখতেছি, যেমন গত মঙ্গলবারে পটুয়াখালীতে যে এই নির্বাচনের আয়োজন করা হয়েছে ওই যে আপনার আইনজীবীদের, সেখানে একদল ফর্ম কিনছে, আরেকদল ফর্ম কিনতে গেছে, তাদেরকে মারধর করছে। এই ধরনের নির্বাচন যদি ক্ষমতা থাকে, ক্ষমতার অপব্যবহার হয়, তাহলে তো
ক্ষমতার অপব্যবহার ছাড়া স্থানীয় নির্বাচন করলে আগে করলে তো বোঝা যাবে কে কতটুকু ক্ষমতা দেখায়, আর ডক্টর ইউনূস সাহেব কি এই নির্বাচনটা স্বচ্ছ করতে পারেন কিনা। এই জন্য এইটা না, আরো অনেক ধরনের সুবিধা অসুবিধা আছে। এই জন্য আগে নির্বাচনটা হলে সমস্যাটা কোথায়, এখানে সমস্যা কোথায়? আগে নির্বাচন আমাদের অনেক কাজ বন্ধ হয়ে আছে, আমরা অনেক কাজ করাতে পারতেছি না স্থানীয়ভাবে, ইউনিয়ন উপজেলা বা ওই যে আপনার কি আছে না এই পৌরসভা, অনেক কাজ হচ্ছে না। তো এইখানে আগে আবু তাহের ভাই আপনার প্রশ্ন আমরা বুঝতে পারছি, আমরা কলিমুল্লাহ স্যার অবশ্যই বুঝতে পারছেন আপনার প্রশ্নটা, আমি কলিমুল্লাহ স্যারের কাছে যাব। কবির ভাই, আপনি কি আপনার সংক্ষেপে প্রশ্নটা করতে চাচ্ছেন, কিছু বলতে চাচ্ছেন খুব সংক্ষেপে? আচ্ছা, ওনাকে আমরা শুনতে পাচ্ছি না। মনির ভাই আপনার খুব সংক্ষিপ্ত প্রশ্ন। জি আমি নাকি? জি না না না, আমাদের হোসেন মনির ভাই, দর্শক হোসেন মনির। জি ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। আপনারা দেখেন আমাদের রাজনীতিবিদরা বলে জনগণ সকল ক্ষমতার উৎস। আসলে জনগণের কোনো ক্ষমতা নাই, শুধু নির্বাচনে ভোট দিবে, কিন্তু এই ভোটটা টাকার বিনিময়ে বেচা কিনা হয়ে যায়। জনগণের পাওয়ার এখানে কি থাকে, কি ক্ষমতা আছে? একটা বিষয় ফরিদ ভাই যেটা বলছেন যে আমি যে অফিসে যাই আমাকে বলে আপনার জন্য কি করতে পারি। স্যার, আমাদের দেশে এই সংস্কৃতি চালু হইতে 100 বছর লাগবে। এর কারণ হচ্ছে রাজনীতিবিদরা যে নেতা তৈরি করে, কর্মী তৈরি করে, সব হচ্ছে মেয়াদ রাখা। এরা যখন নির্বাচিত হয় জনগণকে চারের দাম দেয় না। আমাদের একটা নাম পরিবর্তন, আমার মনির জায়গায় মনিরুল হয়ে গেছে। এই মনিরটা ঠিক করতে 5,000 টাকা লাগে। একটা অক্ষর সংশোধন করবে, এটা করতে 5,000 টাকা লাগে। পৌরসভার মধ্যে গেলে আজ থেকে দিয়ে যান, কালকে আসেন, কালকে আসলে 3 দিন পরে আসেন, সিরিয়াল নাই। আর আপনি 1,000 টাকা দেওয়ার মধ্যে 2,000 টাকা দিবেন, আমার কাজ সাথে সাথে। তাহলে আমরা যে আমরা প্রশ্ন বুঝতে পারছি, আপনার প্রশ্ন বুঝতে পারছি। কলিমুল্লাহ স্যারের কাছে যাব আমি। স্যার কলিমুল্লাহ স্যার, আপনার কাছে আমাদের মানে খুব জানতে ইচ্ছা করে, ওই যে একটা গানের মতো খুব জানতে ইচ্ছা করে আসলে কি আপনি স্যার, আমাদের যদি আপনার ছাত্র, তো আমাদের মনে হয় ভুল হচ্ছে কোথাও, আমার আন্ডারস্ট্যান্ডিং এবং আপনাদের বাংলাদেশের যারা আছে এদের মনে হয় ভুল হচ্ছে। স্থানীয় সরকার যারা মনে করেন এমপি থেকে স্থানীয় সরকার যারা যারা আছে এদের জনসেবা করার কোনো দায়িত্ব নাই। দায়িত্ব যেটা জনসেবা যারা করবে সেটা হচ্ছে পৌরসভার যারা কাজ করে তারা। কিন্তু পৌরসভা কিভাবে চলবে সেটা নির্ধারণ করার দায়িত্ব একজন মানে সেখানে নির্বাচিত প্রতিনিধি থাকতে হয়। নীতি কি হবে, আপনি নীতিরেই যেমন ওই যে শেখ হাসিনার সময় যে এমপিরা শুধু উন্নয়ন করবে, একটা ধোয়া চলছিল, আসলে এমপির দায়িত্ব উন্নয়ন করা না, নীতি তৈরি করা। কোথায় জানি একটা ঘাপলা হচ্ছে, আমাদের আইডিয়ার সাথে বাংলাদেশ সরকারের আইডিয়ার কিছু একটা মিল হচ্ছে না স্যার, একটু আপনাদেরকে একটু শিখান স্যার, বুঝতে পারছি না। আমি আমার আগের আলোচনায় বলেছি যে বাংলাদেশে কোথাও স্থানীয় সরকার নেই। স্থানীয় সরকারের টিআর যা কিছু বলা হচ্ছে এটা বেসিক্যালি কেন্দ্রীয় সরকারের স্থানীয় রূপ। এর ফলে দেখা যাচ্ছে যে আলটিমেটলি যখনই ভিন্ন ধরনের সরকার আসে তখন খেয়াল করে দেখেন জেলা প্রশাসক, ইউএনও, তারপরে বিভাগীয় কমিশনার, এদেরকেই কিন্তু ওই জায়গাগুলোতে বসিয়ে দেওয়া হয় অতিরিক্ত দায়িত্ব পালন করার জন্য। আর তাদের এমন অবস্থা হয় স্বাক্ষর করতে করতে অবস্থা কাহিল, কারণ অনেকগুলো প্রতিষ্ঠান তো। 1, 2, 3 নাম্বার হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের খানা আছে, অর্থাৎ আপনি স্বাক্ষর করলে পারিতোষিক পাবেন, স্বাক্ষর করলে সিটিং অ্যালাউন্স পাবেন। তো ফলে ন্যাচারালি ওই প্রণোদনাটা কাজ করে এবং সেই জন্যে কেউ আর ক্ষমতাটা ছাড়তে চায় না। আর আপনি আগে যেমন অ্যাক্সেসটা পেয়ে যেতেন যারা নির্বাচিত তাদের কাছে, এখানে কিন্তু সেই অ্যাক্সেস পাওয়া খুব কঠিন। তিনি বাধ্য নন আপনাকে অ্যাক্সেস দিতে যিনি সেখানে বসে আছেন। এরকম একটি ক্যাচ-20 অবস্থায় কিন্তু আমরা এখন আছি। আর যদি আপনি কাউকে প্রশাসক হিসেবে নিয়োগও করেন তখনও কিন্তু নানান রকমের নোংরা কথাবার্তা শুরু হয়ে যায়। যেমন জজ নির্ঝর তিনি বলবার চেষ্টা করছেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে, প্রশাসক হিসেবে যাকে মেয়রের পদে বসিয়ে দেওয়া হয়েছে, তিনি একজন নারী উপদেষ্টার বদান্যতায় এবং
আরেকজন সমন্বয়ক উপদেষ্টার বদান্যতায় সেখানে মোতায়েন হয়েছেন এবং খুব কুশ্রী ইঙ্গিত করেছেন। আমি কর্তব্য নয় বলে সেগুলো আর উচ্চারণ করলাম না। এই যে ব্যাপারগুলো, এই যে অস্বচ্ছতার কারণেই তো সেটা হচ্ছে, তাই না? এবং রুচি নামতে নামতে কোন জায়গায় গিয়ে নেমেছে যে অশ্লীল নানান রকমের প্রসঙ্গ চলে আসছে, একেবারেই জৈবিক নানান রকমের ইঙ্গিত সম্পন্ন। এটা তো কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না। আর আপনার এখন যে অবস্থাটা চলছে, একজনের সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে প্রতিটি দিন এটার একটা মনিটারি ভ্যালু আছে, অর্থাৎ অপরচুনিটি কস্ট আছে। সেটা আমাদের অবশ্যই অনুধাবন করতে পারতে হবে, কারণ টাইম ইজ মানি। সময় তো চলে যাচ্ছে, একটা সময় আসবে যখন এই অবস্থাটা থাকবে না, তখন আমাদের অবস্থাটা কি হবে? শীতের সঞ্চয় তো এখনই করে রাখা দরকার। মানে যারা রাজনীতি করে শাসক দলে ছিলেন, যারা ক্ষমতা হারিয়েছেন, তাদের জন্য, যারা বুদ্ধিমান ওই দৃষ্টিকোণ থেকে দেখলে শীতের সঞ্চয় করে রেখেছেন, তারা এখন পায়ের উপর পা তুলে কলকাতায় রোদ পোহাচ্ছেন, কিংবা দিল্লির আপনার মলগুলোতে ঘুরে বেড়াচ্ছেন, অথবা আরেকটু সঞ্চয় যাদের বেশি তারা দুবাই কিংবা কাতারে বসে আছেন। আরো ভালো অবস্থায় যারা আছেন তারা মার্কিন যুক্তরাষ্ট্রে কিংবা ইউরোপের কোথাও সময় কাটাচ্ছেন, তাই না? এখানে মানে খুব উঁচু গলায় যারা টকশো করতেন, এদের মধ্যে অনেকেই কিন্তু তুরস্ক কিংবা বিভিন্ন দেশে চমৎকার সময় কাটাচ্ছেন এখন, মানে যেটাকে বলে শীতনিদ্রা। আবার সময় হলে সমূর্তি ধারণ করে রঙ্গমঞ্চে হাজির হয়ে যাবেন, তখন বলবেন আমরা বুদ্ধিমান লোক, শীতের সঞ্চয় করে রেখেছিলাম বলেই জানে বেঁচে গেছি, এখন আবার আপনাদের জনগণের সেবায় আমরা এসে হাজির হয়েছি ইত্যাদি। ক্ষমতা চিরস্থায়ী না, কারোর জন্যই না। এই জিনিসটা আমরা যেন ভুলে না যাই। যে ন্যারেটিভ আপনি ব্যবহার করছেন, যে বয়ান আপনি দিচ্ছেন, কাউন্টার ন্যারেটিভ আছে, বয়ান আছে, অলরেডি অনেকে কথাবার্তা বলা শুরু করে দিয়েছেন। নবনীতা সেন, তারপরে আরো অনেকেই আছেন, এখন নানান রকমের বয়ান হাজির করছেন। কি বলবেন? ধন্যবাদ। জি স্যার, আমরা চাই তর্ক হোক, বিতর্ক হোক, খুন না হোক। আমরা চাই তর্ক বিতর্ক আমাদের মানে ইসের জন্য তর্ক বিতর্ক হোক। আমরা চাই, আমরা পছন্দ করি তর্ক বিতর্ক হোক আমাদের। তর্ক বিতর্ক এটা খুব ভালো জিনিস। আপনার মতের সাথে আমার মত মিলবে না, আমি তর্ক করব, কিন্তু আমাকে যাতে খুন না করে। অথবা আমি একটু সরি, আপনাদের একটা বিষয় জানাই দিই, মানে আমি কিছু কিছু মানুষের সাথে কথা বলতে যেয়ে দেখলাম তারা এখনো কথা বলতে গেলে ভয় পাচ্ছে, এবং তাদের আমার কাছে রেকর্ড আছে, তাদের কথা বলতে গেলে তারা বলছে যে আমার উচ্চ মহল থেকে নিষেধ করা আছে, কথা বলতে দেওয়া যাবে না। আমি নাম বললাম না কারণে। তো এরকম টাইপের অনেক কয়জন, একজন দুইজন না, 4-5 জনে এরকম টাইপের হুমকি আছে। এবং আপনাকে আরেকটা জিনিস বলি, স্যাররা সবাই এখানে আছেন তো, আমি একটু আরেকটা জিনিস বলে দিই। কিছু কিছু পত্রিকায় পড়তে যেয়ে আমি আবার একটু মানে পড়ি পত্রিকাগুলা, পড়তে যেয়ে দেখি কয়েকটা পত্রিকার মানে মেন এগুলা সবগুলা একই জিনিস। মানে আপনি স্যার কলিমুল্লাহ স্যার, আপনি যদি একরকম লেখেন, আমার লেখার মধ্যে দাড়ি কমা টমা সব কখনো একরকম মিল হতে পারে না। সামথিং ইজ রানিং বিহাইন্ড ইট। মানে কিছু একটা ঘটছে, কেউ কিছু একটা, সেই শেখ হাসিনার সময় মানে যেরকম চলছিল না যে এই নিউজ পাবলিশ করো, এখনো মনে হচ্ছে এমন কিছু ঘটছে। আমি ভুল হতে পারি, আমি ভুল হলেই খুশি হব। জি জসিম ভাই, মিল্টন ভাই, আপনি আপনার প্রশ্ন ভাই, আপনি। জি ভাই, প্রশ্ন মিল্টন ভাই। ভাইজান আমি এই মাত্র ঢুকলাম আপনার। জি জি জি, আচ্ছা আচ্ছা, আপনার প্রশ্ন পরে নেব। যে মনির ভাই, আপনার কাছে আমাদের, আপনারা আসলে পলিটিশিয়ান, তো আমি আসলে পলিটিশিয়ানদেরকে একটু বেশি পছন্দ করি, তো যে কারণে আমার প্রশ্নগুলো একটু বেশি থাকে। তো আমরা দেখে আসছি আওয়ামী লীগের সময় যারা মানে স্থানীয় সরকার নির্বাচিত ছিল না, তারা, আমি নাম বললাম না, ঢাকা শহরেরই একজন মানে কমিশনার, তার কাছে যে আমার মানে আমার আত্মীয় যে বসে থাকতে হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পরে স্যারের ঘুম ভাঙছেন, ঘুম ভেঙে বলে যে ও আচ্ছা অমুক, আচ্ছা চিনি না তো, অমুকরে তো আমি আসলে চিনতে পারছি না, আপনি 2-3 দিন পরে আসেন। তো এমন টাইপের আপনাদের দলেও কি এমন টাইপের লোকজন কি বের করছেন নাকি আছে? জি ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে জানাইতে চাচ্ছি যে যেখানেই ভালো মানুষ সেখানেই আবার খারাপ মানুষ, এটা থাকবে। তবে আমার কাছে মনে হচ্ছে যে এই 16 বছরের
যে অন্যায় অত্যাচারের পরে একটি ছাত্র জনতার আন্দোলনে একটি নতুন বাংলাদেশ হয়েছে। এই নতুন বাংলাদেশে এই বিষয়গুলোকে হয়তোবা সকলেই এড়িয়ে চলবেন এবং এটার মধ্যে থাকবেন না। আমি আমার পৌরসভার যে মেয়র ছিলেন সে ঘুম থেকে উঠতেন মোটামুটি 2টা-3টার সময়, তার সাথে কথা বললে বলতে হইতো রাত্রে যাইয়া। এখন আমরা সেইটা আগে আমি একটু বলতে চাচ্ছি যে এখানে বেশিরভাগ প্রশ্ন করেছে যে আগে সংসদ নির্বাচন বা জাতীয় নির্বাচন হলে সমস্যা কি অন্য নির্বাচন, আর একজনে বলছে যে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে সমস্যা কি। এখন বিষয়টা হচ্ছে যে আমি আপনাদেরকে হয়তোবা যুক্তি দিয়ে বুঝাইতে গেলে অনেকে মনে করতে পারবেন যে আমি বিএনপি করি, এই জন্য আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে আপনি যদি একটি বিদ্যালয় করেন বা একটা শিক্ষা প্রতিষ্ঠান করেন, সেখানে যদি আগে শিক্ষক না দিয়ে নিয়োগ না দিয়ে ছাত্র ভর্তি করেন তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠান আগানোর কথা না, মানে ওই ছাত্ররা আগাইতে পারবে না, কারণ তাদের শিক্ষক নাই, অভিভাবক নাই। তাই প্রত্যেকটা জায়গায় আগেই অভিভাবক দরকার। রাষ্ট্রীয় কাঠামো পরিচালনার জন্য সর্বসাকুল্যে আপনি আইন নীতি উন্নয়ন বলেন যাই বলেন, সেখানে অবশ্যই যে সরকার গঠন করা হয় এই সংসদ সদস্যদের মাধ্যমে সরকার গঠন করা হয়, এবং সেই জন্যই জাতীয় নির্বাচন করে রাষ্ট্রীয়ভাবে আজকে প্রত্যেকটা জায়গায় এই সরকার বর্তমানে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তারা উপদেষ্টারা প্রতিনিয়ত বলতেছে যে তাদের কথা আমলারা শোনে না, ডিসিরা শোনে না, এসপিরা শোনে না, ওসিরা শোনে না। তাইলে কিভাবে এই নির্বাচন পাতাইয়ে দিয়ে তো এই আওয়ামী লীগকে বিভিন্ন জনে টেনে নিবে। মনে করেন তাদের সরাসরি তারা কেউ কেউ নির্বাচনও করবে, আবার যারা নির্বাচন করবে না তারা বিভিন্ন সময় অন্য যারা, যেমন মনে করেন বিএনপি থেকে একটা ওয়ার্ডে 3 জন মেম্বার প্রার্থী হবে, এরপর জামাত থেকে একজন হইলো, অন্য ইসলামী শাসনতন্ত্র থেকে হলো। এরকম হওয়ার পরে সেইখানে যে বিষয়গুলো আসবে সেইটা এই সরকার তো নিজেরাই স্বীকার করতেছে যে তারা এটা ট্যাকেল দেওয়ার মতো ক্ষমতা নাই। সেই জন্য আমি মনে করি যে জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে ভিলেজ পলিটিক্স যেটাকে বলে স্থানীয় সরকার নির্বাচন বা ওই মেম্বার চেয়ারম্যান নির্বাচন, এই নির্বাচনে হিংস্রতা বেশি হয় এবং তারা স্থানীয় পর্যায়ে দ্বন্দ্বে জড়িয়ে যায়। একে বানাইতে হবে, একে বানানো যাবে না। তাই আমি মনে করি যে এই আওয়ামী লীগকে বিভিন্ন লোক টানার আগে একটা দলীয় ভাবে ক্ষমতা কেউ আসলে বা সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বারবার বলছে যে যদি আমরা আসন বেশি পাই তাহলে আমরা জাতীয় সরকার করব, এই জন্য যে মানুষকে আমরা নিশ্চয়তা দিচ্ছি যে এই বাংলাদেশে আগের বাংলাদেশের মতো কিছু চলবে না। এই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, জনগণ যেটা চাবে এবং ন্যায়সঙ্গত যেটা হবে সেইটা। তাহলে যদি সেরকম একটা জাতীয় সরকার আসে, সেই সরকারের সময় কোনো জায়গায় নির্বাচন হলে সেই নির্বাচনে অন্যায় অবিচার, এই ভোট কাটাকাটি, প্রভাব বিস্তার এটা হবে না। এবং এই জন্যই এই জাতীয় নির্বাচনটাই আগে দরকার। এবং আমি আর একটা কথা বলতে চাই যে ইমরান ভাই বলেছে যে 4579 জন হইলে চেয়ারম্যান মানে ইউনিয়ন পরিষদ আছে এতটি, উনি বলছে যে 1000 লোকও আমি পাইনি। ভালো ভাই, আপনি তো 1%ও পাবেন না। এই 1%-এ কতজন হয় সেটা আপনি দেখেন। আপনি এতগুলা বলছেন তাতে প্রায় 22% হয় বা 23%, এটা তো নাই, প্রশ্নই আসে না। এবং আমি নিজে একটা বিষয় দেখেছিলাম 97 সালে আমি একটা জায়গায় গিয়েছিলাম, তা সেইখানে দেখেছি যে বয়স্ক ভাতা 100 টাকা ছিল, বিধবা ভাতা 100 টাকা, প্রতিবন্ধী ভাতা 100 টাকা। 5 মাইল 7 মাইল 10 মাইল থেকে ওই মুরব্বী বয়স্ক লোকটা হেঁটে ওই 100 টাকা নেওয়ার জন্য আসতো। সেখান থেকে দেখা যাইতো যে এই জনপ্রতিনিধি মাধ্যমে ওইখানে 10 টাকা করে আবার রেখে দেওয়া হতো। তা অর্থাৎ চিন্তা করেন যে এই কি অবস্থা। এরকম মনে করেন আমি এইটাকে এই জন্য উদাহরণ দিয়েছি যে কোটি টাকার ব্যাপারটা অন্য ব্যাপার। এই 100 টাকা নিতে এসে এত কষ্ট করে এসে সেইখানে তার 10 টাকা রেখে যেতে হয়, 20 টাকা রেখে যেতে হয়। এখনো বোধহয় 500-700 টাকা, এখান থেকেও 100 টাকা রাখে, কেউ 50 টাকা রাখে। তাই আমি বলছি যে এখান থেকে আমাদেরকে ফিরিয়ে আনার জন্য এখন যে যা বলুক অনেকে যুক্তি দিবে যে সরকার গঠন হলে তারা প্রভাব খাটাবে, প্রভাব খাটাইয়া তারা আপনার চেয়ারম্যান নির্বাচন করাবে। এইটা আমার মনে হচ্ছে না যে বাংলাদেশে হবে। এই জন্যই বারবার এই আমাদের তারেক রহমান সাহেব বলেছে যে আমরা মিনিমাম
2টা টার্ম জাতীয় সরকার করতে চাই, এবং সেই জাতীয় সরকার হলে আমাদের যৌথভাবে আমরা যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবে জনগণের স্বার্থে দেশ পরিচালিত হবে। এক ভাই বলেছে যে জনগণকে মূল্যায়ন করে না, এখানে আমাদের তর্ক বিতর্ক অনেক কিছুই হবে, কিন্তু ভাই আমরা এখন পজিটিভ চিন্তা করি। এত কিছু সমস্যার পর এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন, এত শহীদ, এত আহত হওয়ার পরে আপনারা দেখেন একবার যে কি হবে। আপনার তো কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে, এবং সেই বিশ্বাসে যদি দেখেন যে হয়নি তাহলে আবার একটা আন্দোলন হবে, হয়তোবা এত বড় আন্দোলন হতে হবে না, অল্পের মধ্যেই গল্প শেষ হবে। এবং যেই আসবে এক টার্মের বেশি সে থাকতে পারবে না, এক টার্মের মধ্যেও যদি অন্যায় অবিচার করে, সেই ন্যায়সঙ্গত জনগণের কথা না চিন্তা করে, তাহলে এক টার্মেও থাকতে পারবে কিনা সন্দেহ। আমার বিশ্বাস, এবং মানুষের সেই ভয় ভেঙে গেছে এবং তারা সেইটা করবে। তাই আমি মনে করতেছি যে আমাদের এখন সত্যিকার অর্থে দেশের যে অবস্থাটা, অন্তর্বর্তীকালীন সরকার তারা নিজেরা বারবার স্বীকার করতেছে, সেই ক্ষেত্রে অন্যরা তো আরো পেয়ে বসে। তাই আমি মনে করি যে একটা জনগণের নির্বাচিত সরকার আসা উচিত। সেই সরকার আসলে প্রশাসনের লোকজন আসলে চিন্তা করতেছে যে আসলে কারা আসবে, জামাত আসবে নাকি ছাত্র বৈষম্য বিরোধীরা নতুন দল করবে তারা আসবে, নাকি বিএনপি আসবে, যার কারণে তারা কোনো দিকে সাইড নিচ্ছে না, কারো কথা শুনতে দিচ্ছে না, সবাইকেই আপনার মোটামুটি মাথায় হাত দিয়ে তারাই বেঁচে আছে বা তারা সেগুলো করতেছে। আবার কিছু কিছু লোক ষড়যন্ত্র করতেছে। তাই আমরা মনে করতেছি যে তর্কের খাতিলে তর্ক না করে আমাদের এই নির্বাচনটা আগে হওয়া উচিত। এইলা আমার যারা প্রশ্ন করেছেন তাদেরকে আমি যুক্তি বা তাদের পক্ষে বা বিপক্ষের কথাটা বললাম। এরপর আমি আমাদের আজকে যিনি সঞ্চালক ওনাকে বলতে চাচ্ছি যে আপনি নিশ্চিত থাকেন যে অনেক সময় আপনারা জানেন যে এই যে আর্মিতে যারা চাকরি করে, পুলিশে যারা চাকরি করে, এরা অনেক সময় ট্রেনিং থেকে চলে আসে, কনস্টেবলে যায় বা সেনা সদস্যদের ভর্তি হয়। কেন চলে আসে জানেন? সেখানে শৃঙ্খলা জীবন, বাসায় ঘুম থেকে উঠতে 1টার সময় আর ওখানে উঠতে হয় ভোর 5টার সময়, উইটা প্যারেড পিটি করতে হয়। আমার মনে হচ্ছে যে আমরা যত লেন্দি করব আমাদের যে চিন্তা ভাবনাটা ছিল সেইটা থেকে আমরা হারিয়ে যেতে পারি। বরঞ্চ এখন দ্রুত একটা সরকার দ্রুত এই সমস্ত নির্বাচনগুলো যখনই হবে তখন তারা এইগুলো মনে রেখে তারা ভালো কাজ করবে, আর একবার ভালো কাজ করা শুরু হয়ে গেলে এই ভালো কাজটাই চলতে থাকবে। এবং কেউ কেউ বলছে 100 বছর লাগবে, 200 বছর লাগবে, এইটা আমি বিশ্বাস করি না। কারণ আমি মনে করি যে আমাদের অভিভাবক যদি সঠিক হয় তাইলে ওই সংসারের অন্যরা নড়াচড়া খুব করা কঠিন হয়। যেমন আমি দেখেছি যে আমি ব্যক্তিগতভাবে আমি সিগারেট খাই না, আমার বাসায় আমার ছেলে মেয়ে চিন্তাই করতে পারে না, আমার মনে করেন ভাইরা চিন্তাই করতে পারে না যে সিগারেট খাওয়া, চিন্তাই করতে পারে না। এটা হচ্ছে যে আমি অভিভাবক ছিলাম আমার ফ্যামিলির, যার কারণে আমার এই ফ্যামিলির যারা আমার নিচে যারা ছিল বা আছে তারা কেউ, এমনকি আমার বোন বিয়ে দিচ্ছি, ভগ্নিপতি বা বোন জামাই, ওরা সিগারেট খাইতে বাদ দিয়ে দিচ্ছে আমাকে পরবর্তীতে দেখে। এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে আমি পজিটিভ চিন্তা করি, অবশ্যই বাংলাদেশে নতুন কিছু হবে, ভালো কিছু হবে, এবং এটা হতেই হবে, এর কোনো বিকল্প নাই। নতুবা মানুষ এই আগের মতো আবার ঝাঁপিয়ে পড়বে এবং অবশ্যই বিরোধিতা করবে, বিভিন্ন জায়গায় আইনকে হাতে তুলে নিতে যাবে এবং সেখান থেকে আবার বড় একটা কিছু হবে, কিন্তু সেটা হতে হবে না, দেশে ভালো কিছু হবে। ধন্যবাদ। জি জি মনির ভাই, আপনার কাছে আরেকবার আসবো আমরা। ফরিদ পাঠান ভাই, আপনার কাছে আমাদের আসলে শুধু বাংলাদেশ নিয়ে জানা না, আপনি যেহেতু ইউএসএ তে থাকেন, আপনার বিষয়টা হচ্ছে আসলে আপনি তো খুব ক্লোজ ভাবে দেখছেন বাংলাদেশে কি হচ্ছে, আপনি জাস্ট অনেস্ট একটা রিভিউ দেবেন যে কোথায় সমস্যাটা হচ্ছে। দাউদ ভাই অনেক ধন্যবাদ। দেখেন, বিশ্বাস, আস্থা, জনগণ, এটা হলো একটা প্রোডাক্ট। আমরা এগুলা জনগণকে খাওয়াচ্ছি। যখনই আমরা ক্ষমতায় যাই এই প্রোডাক্টগুলাকে ব্যবহার করা হয়, এবং যখন এই প্রোডাক্টগুলোকে ব্যবহার করে মায়া কান্না করা হয়। টাকার ইউনিট হলো টাকা, লক্ষ, শত। যদি এই ইউনিটটা যদি আপনি তার অধিকার না দেন, তাহলে আপনি শততে পৌঁছাতে পারবেন না, হাজারে পৌঁছাতে পারবেন না, লক্ষতে পৌঁছাতে পারবেন না। ইউনিটে আসতে হবে, সেই ইউনিটটা হলো জনগণ। এবং যখন জনগণের কথা বলবেন আপনি, তখন জনগণকে আপনাকে সেই অধিকারটা দিতে হবে। আপনাকে যখন কোনো সরকার, এই 6 মাস আগে
আপনারা চান নাই তো কোনো সরকারের অধীনে নির্বাচন করতে। এটাই তো চাইছিলেন যে কোনো সরকারের অধীনে যেন কোনো নির্বাচন না হয়, যেন একটা তত্ত্বাবধায়ক একটা সরকার আসে, নির্দলীয় একটা সরকার আসে। আমরা তো এর জন্যই তো যুদ্ধ করেছিলাম, আমরা এর জন্যই তো কথা বলেছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তাহলে এখন কেন আগে সরকার গঠন করতে হবে, পরে কেন আপনার স্থানীয় নির্বাচনে যাবেন? ভয় পান? জনগণের রায়ের মূল্যায়ন করুন। জনগণকে যেদিন আপনি সেই সম্মানটুকু দিতে পারবেন, সেদিনই রিয়েল গণতন্ত্র আসবে। লিঙ্কনের জন্যই বলেছিলেন, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। শুধু জনগণকে আপনাকে প্রথম দেখতে হবে, জনগণের যে আপনার বলেন কি, যখনই কোনো বিভিন্নভাবে আমরা কথা বলি আমাদের নিজের স্বার্থ দেখে বলবেন একদিকে জনগণ দেশের মালিক। যদি সত্যিকার অর্থে জনগণ দেশের মালিক হয়, তাহলে ওই ইউনিট থেকে আসতে হবে, একদম নিম্ন থেকে আসতে হবে, তাইলে রিয়েল গভর্নেন্স পাওয়া যাবে। দেখেন আপনারা যে বলছেন ঘুষ দুর্নীতির কথা, দেখুন একজন অফিসারের বেতন যত, সেই সম পরিমাণ মাসের বেতন দিতে হয় তার স্ত্রীকে, তার সন্তানদেরকে, তার খরচের। 2-3 ড্রাইভার, এক্সপেন্ডিচার বেড়ে গেছে আপনার 10 গুণ। তার ছেলে মেয়ে বাইরে পড়ালেখা করছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, তার দুর্নীতি ছাড়া তার কোনো উপায় আছে? ঘুষ ছাড়া তার কোনো উপায় আছে? আপনি তাকে ওই জায়গায় পৌঁছে দিয়েছেন তাকে ঘুষ নেওয়ার জন্য। আজকে নৈতিকতা, আমরা বলি নৈতিকতা সৎ, কিভাবে বলি? আপনার বেতন আপনার 2 লাখ টাকা, আপনার এক্সপেন্ডিচার আপনার 10 লাখ টাকা হয় কিভাবে, 5 লাখ টাকা হয় কিভাবে? এটা কি আসমান থেকে আসে? or you print the money? তো যখন আমরা আমাদের সেই নৈতিকতার জায়গা থেকে কথা বলবো, সেই নৈতিকতা ডিএনএ রক্ত পরীক্ষা করতে হবে। এখন ওই রক্তটাকে চেঞ্জ না করা পর্যন্ত আমরা ওখানে যা পৌঁছাতে পারবো না। আমরা প্রধানমন্ত্রী বিগত লাস্ট রিজিম বিভিন্নভাবে আপনার বেতন অনেক উপরে নিয়ে আসছেন, কিন্তু ইনফ্লেশন যখন থাকবে, যখন আপনি যদি গোড়ায় যদি আপনার হাত না দেন, আপনি যতই বেতন বাড়ান না কেন কোনো কাজ হবে না। কারণ যখন আপনার এই যে ইনফ্লেশন আপনার 10%, 12% যখন মুদ্রাস্ফীতি বেড়ে যায়, তখন আপনার যতই পকেটে টাকা থাকুক, ওই ব্যাগ ভর্তি টাকা নিয়ে যাবেন, পকেট ভর্তি সওদা নিয়ে আসবেন। এই হলো আমাদের দেশের অবস্থা। তো অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। অ্যাকাউন্টেবিলিটি না থাকা পর্যন্ত কোনো আপনার সৎ ভাবে চলার কোনো পথ আমি দেখি না। আমরা অনেক একটা সমাজকে যখন আপনি ইয়ে করে ফেলবেন, একটা করাপ্ট নেশনে পৌঁছাবেন, এটা সময় লাগবে 10 বছর, কিন্তু এটা ফিক্স করতে, এটা ঠিক করতে লাগবে আপনার 30 বছর। এটাই হলো বাস্তব। অনেক ধন্যবাদ। জি, আমরা কলিমুল্লাহ স্যার আপনার কাছে একটু স্যার আরেকটু জিনিস জানার আছে, সেই জন্য আসলে যাচ্ছি আপনার কাছে যে স্যার আসলে মূল সমস্যাটা কোথায়? যে স্থানীয় সরকারের, যেমন মনে করেন একজন মিনিস্টারের অধীনে তো স্থানীয় সরকার থাকবে, তো সেই মিনিস্টারটাই যদি অনির্বাচিত হয়, আমি বিএনপি সুরে বলে ফেলছি কিন্তু আমি ওইভাবে বোঝাতে চাচ্ছি না, যে মিনিস্টারটাই যদি অনির্বাচিত হয় তাহলে নিচের লেভেলের প্রশাসক দিয়েও তো চালানো যায়, কিন্তু সমস্যাটা অন্য জায়গায় মনে হয়। আমি বলছি আমি যে সার্ভিস, আমি যে জনগণ যে সার্ভিস নিব, ওই জায়গাটাই তো, যে ফরিদ পাঠান সাহেব যেটা বললেন যে সরকারি কর্মকর্তা কর্মচারী এরাই তো সবাই দুর্নীতিবাজ, এদেরকে আগে সাইজ করার দরকার ছিল, কিন্তু করছেন না, শুধু নীতিকে নির্ধারণ করবে সেখানে নিয়েই সবাই পাগল হচ্ছে। জি স্যার, কলিমুল্লাহ স্যার। ধন্যবাদ। দেখুন, গ্রিকদের কাছ থেকেই তো, প্রাচীন গ্রিসের কাছ থেকেই আমাদের গণতন্ত্র শেখা, এবং তাদের ভাষ্য মোতাবেক ওয়ার্স্ট ফর্ম অফ গভর্নমেন্ট হচ্ছে গণতান্ত্রিক সরকার। তো এখন ওয়েস্টমিনিস্টার সিস্টেমে আমরা কমনওয়েলথ ট্রেডিশনে গণতন্ত্র শিখে অভ্যস্ত, এবং আন্তর্জাতিক সম্প্রদায় বলতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বোঝায় মূলত, এবং তাদের স্ট্যান্ডার্ড হচ্ছে গণতন্ত্র। তো ফলে আপনি এখানে অনির্বাচিত সরকার কাঠামো
কেন্দ্রীয়ভাবেই হোক আর স্থানীয়ভাবেই হোক, আপনি যখন ক্যাটাপল্টেড আপন করতে চাইবেন তখন সেটা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। এবং বিবেচিত যদি না হয় তাহলে আপনি বরাবরই একটা ফারায়া স্ট্যাটাস নিয়ে অবস্থানরত থাকবেন এবং সেটা রেসপেক্টেবিলিটি কখনোই প্রদান করবে না আমাদের পলিটিকে বা রাষ্ট্র ব্যবস্থাকে। এখন এই সমস্যা তো এমন একটা ক্যাচ-20 সমস্যা, এটা থেকে বেরিয়ে আসা মুশকিল। এখন ওয়ার্ল্ড অর্ডার এর বাইরে গিয়ে তো আপনি বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে অবস্থান করতে পারবেন না। পাকিস্তান এই কায়দায় অবস্থান করেছে বলে আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে খেয়াল করে দেখেন। মোদির দেশ যত রকম সমস্যাই থাকুক না কেন, এক ধরনের গণতান্ত্রিক প্রলেপ আছে বলে এবং আনইন্টারাপ্টেড ভাবে আছে বলে কিন্তু এক ধরনের রেসপেক্টেবিলিটি তারা এনজয় করে, আমরা পছন্দ করি বা না করি। বারবার পাকিস্তান আমলে আপনার সেনাবাহিনী নিজের দেশকে জয় করবার চেষ্টা করেছে, করে দেশ বিভাজিত হয়েছে, তারপরেও রক্ষা নেই। এখন পর্যন্ত কিন্তু নানানভাবে বিভাজনের বীজ পত্র পল্লবী বিকশিত হয়ে বারবার তার অস্তিত্ব জানান দিচ্ছে। তো সেই কারণে একমাত্র নিউক্লিয়ার ডেটারেন্ট আছে বলে এখন পর্যন্ত টিকে আছে। এবং আপনার একটা পর্যায়ে যেইভাবে পৃথিবী অগ্রসর হচ্ছে সেখানে এইটাই আলটিমেট ডেটারেন্ট সর্বকালের জন্য থাকবে এমন ভাবার কোনো নিশ্চয়তা নেই। ধন্যবাদ। জি, আমরা মেজর ইমরান ভাই আপনার শেষ বক্তব্য এবং সাথে যদি একটু অ্যাড করতেন, আসলে উপায়টা কি সম্পূর্ণ যে ওই যে আমি যদি ভুল না করে থাকি, সে খালেদা জিয়ার সময় অপারেশন ক্লিন হার্ট নামে একটা অপারেশন করছিল, আমরা কি এরকম একটা অপারেশন করতে পারি না? যে আমি কিন্তু এই অপারেশনের বিরোধিতা করছি, যে অপারেশন ডেভিল যেটা দিচ্ছে না, এটা সম্পূর্ণ বিরোধী আমি। কারণ আপনি মানে মানুষকে শয়তান হিসেবে মানে জজ বিচার হওয়ার আগেই তাকে শয়তান বলে ফেলছেন, এটা বিরোধী আমি। কিন্তু এরকম টাইপের কোন একটা অপারেশন করা যায় না যে যতগুলা প্রশাসনে বিশেষ করে যতগুলা খারাপ মানুষ আছে এদেরকে আগে বের করতে হবে, তারপরে আমরা অন্য জিনিস করব। ধন্যবাদ দাউদ ভাই। আমি একটু আমার ভাই মনির ভাই প্লাস আরো যারা একটু বক্তব্য রাখছিল, প্রশ্ন যেটা নির্বাচনটা আগে, আমি আসলে কেন বলতে চাচ্ছি শোনেন। আমি একটু নির্বাচনটা যেটা ইউনিয়ন কাউন্সিল বা জেলা পরিষদ বা আপনার মেয়র সিটি যাই বলেন, এটা এই জন্য আমি এটা পরীক্ষামূলক আমি মনে করতেছি, এটা পরীক্ষামূলক হওয়া উচিত। কারণটা হলো যখন এই লেভেল থেকে, কারণ আমাদের সার্ভিসটা খুব দরকার, যারা আমলারা বসে আছে প্রশাসক হিসাবে এরা সার্ভিস ঠিক মতো দিচ্ছে না, এদের কারণে এরা বাড়তি কাজ মনে করে, এটার সাথে অভ্যস্ত না এবং বাড়তি কাজ মনে করে। এবং এখানে ওই যে ঘুষ বাণিজ্য তো অনেক বেশি হয়ে গেছে, তাদের কোনো কমিটমেন্টই নেই জনগণের সাথে। তো এখন হয় কি, যদি এই নির্বাচনটা আগে হয়, এটা পরীক্ষামূলক ভাবে হয় কি, আমরা তাহলে দেখতে পারবো যে ডক্টর ইউনূস সরকার ভালো ইলেকশন করতে পারবে কিনা। কোনো অ্যানোমলিজ ল্যাপসেস যদি থাকে এই ইলেকশনের মধ্য দিয়ে কিন্তু বের হয়ে আসবে। তারপরে যদি এখানে ওই যে দুর্বৃত্ত, আওয়ামী লীগের যারা সন্ত্রাস বা অন্য মানে জাতীয় পার্টির যারা দালাল, এই ধরনের যারা গৃহপালিত বিরোধী দলের লোকজন, এইগুলিকেও যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি। এবং এখানে আমার মনে হয় এটা পরীক্ষামূলক ভাবে দেখারও দরকার, যাতে আমাদের পার্লামেন্টের ইলেকশনটা ভালো হয় এবং একটা সময় পাবে। আরেকটা হলো যেটা ভয় করে আমার কাছে মনে হয় বিএনপি, যেটা মানে যেটা এটা তারা ধারণা হয়তো যে ছাত্র একটা দল করবে, তখন তাদের পপুলারিটিটা কমে যাবে, একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, তারপরে তাদের দলের লোকজন হয়তো কিছুটা নিয়ন্ত্রণ হারা হয়ে যাচ্ছে, অধৈর্য হয়ে যাচ্ছে। কিন্তু দলের লোকজন অধৈর্যটা আমার মনে হয় কমবে বেশি যদি আমরা এই ইউনিয়ন কাউন্সিল নির্বাচন প্লাস এই যে উপজেলা, জেলা, এই নির্বাচনগুলি, মেয়রের নির্বাচনগুলি আগে দিই, তাহলে ওরা পদ পদবি পেয়ে যাবে, দেখবেন এটা নিয়ন্ত্রণে চলে আসবে, সিস্টেমে চলে আসবে। আমার কাছে এইটা মনে হচ্ছে সুতরাং তো আমরা কি প্রাইমারি স্কুলটাকে তো আগে শিক্ষা, তাই না? প্রাইমারি স্কুল, তারপর হাই স্কুল, তারপরে কলেজ, তারপরে বিশ্ববিদ্যালয়, তাই না? সুতরাং আমি মনে করি ক্যাবিনেটটা হলো আমাদের হলো, এটা হলো বিশ্ববিদ্যালয় টাইপ আর কি। হ্যাঁ, সুতরাং আমি মনে করি ওইভাবে হলে জিনিসটা ভালো হবে। এবং আমি এই জন্য আরেকটা হলো
আমার ভাই বলছে যে মানুষের যেটা ভয়, আসলে মানুষের ভয় কি জানেন? যারা ঘুষখোর তারা কিন্তু ভয় পায় না, যারা দুর্বৃত্ত দুর্নীতিবাজ তারা কিন্তু ভয় পায়নি এখনো। তারা ভয় পেলে আমরা এখনো কেমনে ঘুষ খায় আমার বলেন, কেমনে এখনো ষড়যন্ত্র করে এখানে বসে বসে, কেমনে এখনো ওই যে ভারতের তাবেদারি করে, কেমনে তলে তলে ওই যে দেখেন একটা চুক্তি আমরা বলছি ভারতের সাথে যত চুক্তি হয়েছে একটু আমাদেরকে জানাও, এটা ওপেন করে দাও, আমরা সি লেট আস নো, আমাদের জনগণ জানুক কি কি চুক্তি হয়েছে। এখন আবার আদানির সাথে আবার চুক্তি কিন্তু নতুন করে হচ্ছে, আবার নবায়ন হচ্ছে। তো এখন সুতরাং আমরা কারে বিশ্বাস করব? অ্যাকচুয়ালি দেশটা এখন চালাচ্ছে আমলারা। এখন আমরা যদি ইউনিট সরকারকে সাকসেসফুল করতে চাই, আর একটু ভালো দেখতে চাই, তাহলে আমাদের উচিত হবে স্থানীয় নির্বাচন করে তাদের কিছু প্রতিনিধি হবে, এই লোকগুলি নিরপেক্ষ টাইপ লোক হবে, এই লোকগুলি মানে ভালোভাবে কাজ করবে এবং এখানে রাজনৈতিক প্রভাব কম থাকবে, আমি যেটা মনে করি। এই জন্য ডক্টর ইউনূসকে সহযোগিতা করার জন্য, এই সরকারকে সাকসেস করার জন্য যতটুকুই করুক, আরো যদি একটু আমরা ভালো রেজাল্ট দেখতে চাই, তাহলে আমার ওই নির্বাচনটা আমি আগে চাচ্ছি। এইটা হলো বড় কথা। আরেকটা হলো আপনি যারা বলেন ডেভিল হান্ট, অ্যাকচুয়ালি এখানে ডেভিল বলতে যারা খারাপ তাদেরকে বোঝানো হয়েছে। অ্যাকচুয়ালি এভরিবডি ইজ নট ডেভিল, বাট মানুষই কিন্তু আবার বড় ডেভিল। আপনি দেখেন যে মানুষের মতো নিষ্ঠুর নির্মম আপনি বলেন, আপনাকে আমি উদাহরণ দিই, আমার সেনাবাহিনীর উদাহরণ দিই। ডক্টর কলিমুল্লাহ স্যার আছেন, উনি সেনাবাহিনী সম্পর্কে জানেন, এবং আমি তো 28 বছর ছিলামই। আমি বলেন, আমি এখনো বিশ্বাস করতে পারি না আমার ভাইকে আমার আরেক ভাই ইউনিফর্মে তুলে নিয়ে আসছে, গুম করে আয়না ঘরে রাখছে, নির্যাতন করছে, আমার দেশের তারই এক বন্ধুকে কারেন্টের শক দিছে, ইলেকট্রিক চেয়ারে বসিয়েছে। এইটা তো ভাই আমার মাথার মধ্যে ঢোকে না, এটা কোনো মানুষ পারে? এখন আপনার শয়তান দিয়ে তো শয়তান ভাই, কাঁটা দিয়ে কাঁটা তুলবেন এটা বলে, কিন্তু শয়তান দিয়ে শয়তান ধরতে পারবেন। এখন হয় কি, আগে আমাদের এখানে উচিত হবে, যেটা আপনি বললেন ক্লিন হার্ট অপারেশন আমি করেছিলাম, আমি তখন ফেনীতে ছিলাম, জয়নাল হাজারীকে আমি ধরতে গিয়েছিলাম অপারেশন করে, জয়নাল হাজারীকে আমি পাইনি, ও বেলুনিয়া দিয়ে ইন্ডিয়া চলে গেছে, ঠিক আছে? তো জয়নাল হাজারীর একটা শিষ্যকে আমি ধরে নিয়ে আসছিলাম, ওইখানকার খুব নাম করা লালপুল বলে, লালপুল একটা এলাকা আছে লালপুল। তো আমি শাহ আলম করের নাম, চৌমোহনী বুক লিমিটেডের মালিকের ছোট ছেলে, সে ছিল একটা সন্ত্রাস। 40টা হোন্ডা সে যখন যেত 40টা হোন্ডা নিয়ে যেত। তো রাত্র 1:30 2টা সে ওয়্যারলেসে কথা বলতো তার বাহিনীর সাথে, এবং এক বাপের একটা ছেলে, আমি একটা রিপোর্টের উপরে ভিত্তি করে তাকে ধরতে গিয়েছিলাম, এক বাপের একটা ছেলে বাকি খায়, দোকানি, গ্রামের দোকান, ইউনিয়ন কাউন্সিলের দোকান না রাস্তার পাশে, খালি বাকি খায়, গ্রামের লোকজন বাকি খায়, বুঝছেন? লিখে রাখ মস্তানে বলে, লিখে রাখ, সবাই খালি লিখে রাখ, ও পরে ক্যাশই থাকে না, বুঝছেন, ওই দোকানে থাকে না। তো আমার কাছে রিপোর্ট আসলো, জুম্মার নামাজ পড়ে বের হয়েছি, তো আমার ওই লেমুয়া রেস্ট হাউসের পাশে আমি থাকতাম, লেমুয়া রেস্ট হাউসে থাকতাম আর কি, ক্যাম্প করছি ওখানে। তো আমার কাছে কেমনি কেমন মুরব্বীরা চিনে ফেলছে, মুসল্লিরা, এক বুড়ো দাঁড়িয়ে হলো 2-3 জন। আমি যখন বের হয়েছি তখন আমার বলে, স্যার আপনার সাথে একটু কথা আছে, আপনি কি ক্যাম্প কমান্ডার এখানকার? হ্যাঁ। বলে আমাদের অমুকের ছেলেকে ধরে নিয়ে গেছে, একটা ছেলে মাত্র, ওই ওই বাগানের মধ্যে নিয়ে ওরা জবাই করে দিবে, বলছে তোর জন্য সময় আধা ঘন্টা, তুই আধা ঘন্টার মধ্যে তোরে সময় দিলাম, তুই রেডি হয়ে থাক, তোবা টবা কর। তা আমি তখন ওই যে ভাই বাহিনী নিয়ে নামাজ পড়ে বাহিনী নিয়ে সাথে সাথে চলে যাই, এবং আমি অনেক কষ্ট 1.5-2 কিলো ধাওয়া করে তাকে ওই ছেলেকে উদ্ধার করি, পরে ওই শাহ আলমকে ধরি বম টম সহ। এখন এই যে আমি যেটা বললাম, এখন আপনি যেটা বলছেন এই যে ডেভিল, এটা একটা ডেভিল একটা নাম দিছে আর কি, এটা চমক। এখন এটা হয়েছে কি ক্লিন হার্ট আর কি ডেভিল হান্ট, এইটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো আমাদের যারা এই অপারেশনের সাথে জড়িত, এই পুলিশ, আমি খুব দুঃখের সাথে বলি, আমার এই আর্মি পলিউটেড আর্মি অফিসার গুলি, যেগুলি মানে দালালি করছে বা একটা সরকারের গোলাম হয়ে গেছে, জনগণের গোলাম না হয়ে, আরে ভাই এই দেশে জনগণ আমার ট্যাক্স দিয়া আমার বেতন দেয়, আমি তাদের পয়সায় আরাম করি, আমি প্লট পেয়েছি, আমি জাতিসংঘে গিয়েছি, এই বাংলাদেশের মানুষের পয়সা আমার ট্রেনিং হয়েছে, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে আমার পিছনে, আমি জমিদারি হালতে আমাকে রাখা হয়েছে, ওই কৃষক খেতে পারে না, অথচ তার পয়সা আমি জমিদারি করি, আমি বিল্ডিং এ থাকি, পাকা ঘর, এসির মধ্যে থাকি, আমার কেন এই লজ্জাবোধ, আমার কেন একটু লজ্জাবোধ হয় না যে আমি কার বিরুদ্ধে কাজ করতেছি? কার, আমি তো মানে হাসিনার গোলামি বা অন্য কারো গোলামি করার জন্য এখানে আসিনি, আমি জনগণের সেবা করব, আমি চাকর হিসেবে সেবা করব, একজন সরকারি কর্মকর্তা কর্মচারী হিসেবে, পাবলিক প্রতিনিধি, একজন রাজনীতিক হিসাবে সেবা করবো। সবার কাজ হলো সেবা করা, হ্যাঁ, সব থেকে আমরা সেবক হবো, আমরা একটা পরস্পরের শক্তি,
সম্মিলিতভাবে কাজ করব, পরস্পর প্রতি রেসপেক্ট থাকবে। জনগণ যারে একটা এমপি বানিয়েছে, ধরেন সৎ মানুষ, আমি তাকে সম্মান করব। একটা ভালো মানুষকে আমি কেন কিডন্যাপ করবো? একটা ভালো মানুষকে আমি গুম কেন করবো? আমার ইলিয়াস আলীকে কেন উঠে নিতে হবে? ইলিয়াস আলী তো অন্যায় কিছু বলে নাই। ইলিয়াস আলী তো ইন্ডিয়ার বিরুদ্ধে বলেছে। মানে আবরার বুয়েটের ছাত্র, আবরার কি বলেছে? ভারতের বিরুদ্ধে কথা বলেছে, ভারতের আগ্রাসনদের কথা বলেছে। এই ভারতকে আমি আবরারকে পিটিয়ে মেরে ফেলবো? আমার ছোট ভাই বড় ভাই মিলে আমি আবরারকে পিটিয়ে মেরে ফেলবো? আবরারের আরেকটা ভাই বুয়েটে ঢুকেছে। এখন আপনাদের কেন মগজ এইভাবে নষ্ট হয়ে গেল? দিস ইজ মাই কোয়েশ্চেন। সুতরাং আমার কাছে মনে হয় আমাদের যেটা নৈতিক শিক্ষা ফ্যামিলির থেকে, ইসলামিক ভ্যালুস এগুলি থাকতে হবে। আমাদের ভালো মানুষগুলি শিক্ষক হতে হবে, শিক্ষকদের বেতন দিতে হবে হাইয়েস্ট। ইংল্যান্ডে যেরকম খুব অনার্ড, এখন এমন বেতন দেয় ওই শিক্ষকের মানে টিউশনই করাতে হয়, ওই শিক্ষকের কথার কথা অন্য কিছু দোকানে গিয়ে বসতে হয় শিক্ষকতার পরে, সন্ধ্যার পরে চায়ের দোকান। আমি গ্রামের শিক্ষকদেরকে দেখছি ভাই মুদির দোকান দিয়ে বসছে, কারণ ওই বেতনে তার হয় না। মাদ্রাসার শিক্ষক সে বেতনই ঠিক মতো পায় না। এখন এইগুলি যদি আমি ডেভেলপ না করি, খালি এমপি ইলেকশন, তো এই স্থানীয় ইলেকশন কিচ্ছু হবে না। আমাদের উচিত হবে আগে চরিত্র গঠন, নৈতিক সমাজ গঠন, এবং আমাদের এই যে চিন্তাধারা পরিবর্তন। জনগণের আমরা সেবক, আমরা যে যেখানে থাকি, আমি পিএইচডি হই, আমি ওই বিএসসি ইঞ্জিনিয়ার হই, আমি ডাক্তার হই, ডাক্তারের কেন ভিজিট হবে 1500 টাকা? আমাকে বলেন। 1500 টাকা ভিজিট হলে রিক্সালে কেমনে যাবে ভাই? যে রিক্সাল আজকে ডাক্তারটা দেখাবে এমার্জেন্সি, ওর তো 1500 টাকা দিয়ে তো ডাক্তার কাছে দেখাতে পারবো, তো ওই দিন পাবে 900 টাকা। ও মানে মালিককে দিয়ে দিলে টাকা 250 টাকা দিতে হয়, ওর থাকে 700 টাকা বা 600 টাকা। তো কেমন ডাক্তারের কাছে যাবে? দেখেন, এই ডাক্তার ট্যাক্সের পয়সায় নাই, জনগণের রিক্সালার পয়সা না, ভূমি কৃষকের পয়সায় জন্ম ডাক্তার হয়নি বলেন। এখন এই যে অমানুষ আমরা যে তৈরি করতেছি বা তৈরি হচ্ছি, এত তো এইটারে ঠিক করতে হবে। এজন্য বিপ্লবী সরকার থাকতে হবে এবং এই বিপ্লবের চেতনা রাখতে হবে, এবং ছাত্রদের সাথে বিএনপি হোক অন্য দলের হোক, ইয়াং জেনারেশনকে আমাদের রাজনীতিতে আনতে হবে। আমি মনে করি তাহলে ভালো ভালো মানে কাজ হবে এবং ভালো মানুষ আমরা তৈরি করে ভালো একটা দেশ গঠন করতে পারবো। ধন্যবাদ। জি ইমরান ভাই। মিল্টন ভাই, আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভাই, আমাদের শেষের দিকে তো। জি, আসসালামু আলাইকুম ভাইজান, আপনাকে ধন্যবাদ। এবং আমার সামনে স্যার মহোদয় যারা আছেন, আমি একটা কথা একটু না বলে পারছি না, সেটা হচ্ছে যে গীতার একটা শ্লোক আছে, যদা যদা হি ধর্মস্য গিলানি ভবত ভারত অভ্যুত্থানম তদা তদাত্মং শ্রী জন্মহম। তো দেখেন, যখন কংস রানী চলে গেল, কিন্তু এই যে কংস রানী মানে এই গীতার অর্থ হচ্ছে যে যখনই অধর্মের বার বেড়ে যায়, যখনই মানুষের অন্যায় ব্যভিচার বেড়ে যায়, তখনই মহান ঈশ্বর একজন মহান ব্যক্তিকে পাঠান এবং সেই কংসকে বিনাশ করার জন্য। তো আমি মনে করি ডক্টর ইউনূস স্যার উনি সেই কংসকে তাড়ানোর জন্য বাংলাদেশে আবির্ভূত হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই এবং খুশি হয়েছি। তবে কংসর যে প্রেতাত্মা রেখে গেছেন, এই কংসর যে প্রেতাত্মা বাংলাদেশে আছে, তো এদেরকে না তাড়িয়ে আপনি যদি এখন ইউনিয়ন পরিষদের নির্বাচন দেন, তো কংস তো আবার জাগ্রত হবে। তো যেখানে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমান যখন বলেছেন যে জাতীয় সরকার গঠন করা হবে, তখন এত ভয় কেন আপনাদের? এত ভয় কেন যে আগেই ইউনিয়ন পরিষদের নির্বাচন দিতে হবে কেন? তো আমার প্রশ্ন রেখে গেলাম যে ইউনিয়ন পরিষদের নির্বাচন নিছক খেলা না করে জাতীয় সংসদ নির্বাচনটা দেন, মানুষের ন্যায় বিচার আসবে এবং আমার নেতা তারেক রহমানের সে বক্তব্য বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। জি ভাই, আপনার প্রশ্ন আমরা বুঝতে পারছি, আপনি শুনতে থাকেন, ইনশাআল্লাহ আমাদের মনির ভাই কাছে যাব, মনির ভাই উত্তরটা দিবেন। মনির ভাই, আপনাকে মানে প্রশ্নটা আসলে এইভাবে করি যে আমাদের দর্শকের তো প্রশ্ন শুনছেন, প্লাস আপনাকে একটা জিনিস বলি যে স্থানীয় সরকার নির্বাচন এটা খুব ভালো জিনিস। স্থানীয় সরকার নির্বাচনে আপনারা কেন বিরোধিতা করছেন? স্থানীয় সরকার তো নির্বাচন হলে তো আপনার দলের মধ্যে কিছু যায় আসে না, নাকি আপনারা অন্য কোনো ভিন্ন প্ল্যান আছে? জি, মানে সহজ, মানে খোলামেলা আলোচনা করেন ভাই, আমরা খোলামেলা আলোচনা পছন্দ করি। জি ধন্যবাদ। এক নম্বরে প্রথমেই হচ্ছে যে এখনই যদি ইউনিয়ন পরিষদ নির্বাচন বা স্থানীয় পরিষদ নির্বাচন হয়, তবে চেইন অফ কমান্ডার থাকে না।
এখন আপনি যে কথাটা বলেছেন, আমার এই কথাটাই আমি এখন বলতাম। এখন আপনি বলবেন যে আপনার কথা বা অন্যরা, যেটা আপনি বলেছিলেন যে মন্ত্রণালয়ের অধীনে চলবে বা যারা চালাবে তারাই নাই, অথচ সেই নির্বাচনটা হচ্ছে। এর পাশাপাশি আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের এখানে দুইজন আলোচক ইমরান সাহেব এবং ফরিদ সাহেব দুইজনে বলেছেন। ফরিদ সাহেব বলেছে যে ভয় কি, আপনাদের এত ভয় কেন, এটা উনি বলেছে। আর একজনে বলেছে মনে হয় আমাদের ভয় যে ছাত্ররা দল করতে পারে। আরে ভাই, এটা তো মনে হওয়ার কিছু না বা অমনে হওয়ার কিছু না, এখানে তো ষড়যন্ত্র, আপনি স্পষ্ট ষড়যন্ত্র। কারণ হচ্ছে যে তারা নির্বাচন বিলম্ব করতে চাচ্ছে। আমি আপনাকে এরকম একটা সহজ সরল ভাষায় উদাহরণ দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে যে একটি মেয়ের চেহারা সুরাত ভালো না, তাকে বিবাহ যোগ্য হয়ে গেছে, এখন বিবাহ দিতে গেলে কোনো পাত্র পাওয়া যাচ্ছে না, তাকে এখন সোনো পাউডার দিয়া বিউটিশিয়ান দিয়ে তৈরি করতে হবে। কোন দিন তার বিয়ে হবে, যারা সুন্দরী, যারা বিয়ের প্রস্তাব আসলেই বিয়ে হয়ে যায়, তাদের বিয়ে হবে না ওই ওনার বিয়ে না হওয়া পর্যন্ত। এরকম একটা বিষয় পৃথিবীতে তো কোথাও এরকম নেই যে আপনার এই সিস্টেম যে একজনকে তৈরি করবে, তৈরি করার পরে তারপর নির্বাচন হবে। এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা নির্বাচন এরকম একটা দল গঠন করবে, সেই দল কখন একেবারে সাইজা গুইজা যখন একেবারে তার উপযুক্ত হবে, তাকে জনগণ ভোট দিবে, সেইটা কখন হবে? এই জন্য কি অন্য অন্য দল আপনার থাকবে, অপেক্ষা করবে? এইটা কোনো সময় করতে পারে না। এবং এটা আমরা স্পষ্টভাবে মনে করি যে এটা একটা ষড়যন্ত্র, এবং তারা এই বিলম্ব করতে চাচ্ছে, বিলম্ব করতে করতে এটা টাইম কিল করতে চাচ্ছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন আপনি দেখেন যে ইউনিয়ন পরিষদ নির্বাচনটা হচ্ছে, আমি একেবারে নিজে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে গিয়েছি, দেখেছি, সেখানে ঘরে ঘরে দ্বন্দ্ব সৃষ্টি হয়, মারামারি হয়, কোপাকুপি হয়। সেইখানে আজকে যে সরকার বলতেছে যে আমাদের কথা পুলিশ শুনে না, এই রেজওয়ানা উপদেষ্টা উনি বলেছেন, এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা প্রথম দিকটা 2 দিন বলেছেন, এরপর অন্য অন্য উপদেষ্টারা বলেছেন কথা শুনতেছেন না। আর একজনে বলেছেন আমাদের ইমরান সাহেব যে এই ছাত্রদেরকে নিয়ে আসতে হবে। আপনি কি দেখেছেন 3 জন ছাত্র যে এসেছে তাদের সম্পর্কে টকশোতে এসে, টিভি টকশোতে, আমাদের এইটা না, টিভি টকশোতে এসে বলে যে একজনে তার পরিবার দিয়ে তদবির বাণিজ্য শুরু করেছে মিরপুরে, আর একজনে করেছে বনশ্রীতে, তাদের বিরুদ্ধে তো এরা কিছু কথা বলে নাই। এবং আপনার ইলিয়াস, সে বলছে আমার কাছে রেকর্ড আছে যে এই যারা ছাত্র থেকে এসেছে তারা যে কত কি পরিমাণ তদবির বাণিজ্য করতেছে এবং কি পরিমাণ টাকা করতেছে, আমার কাছে রেকর্ড আছে, তোমরা এখন একটু ক্ষান্ত দাও। অতএব আপনি যদি ভালো না হয় তাহলে আপনি যাকে আশা করেছেন সেও ভালো হবে না। এগুলো আমরা অযৌক্তিক কথা বলি। আমার কথা হচ্ছে যে এরকম একটা আন্দোলনের পরে আমি আশাবাদী যে একটা দেশ ভালোভাবে পরিচালিত হবে, এবং আমি আরো আশাবাদী যে বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি, সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বারবার বলতেছে যে বাংলাদেশে যদি আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসানো হয়, আমরা মনে করি যে কঠিন ব্যাপার, এবং জনগণ যদি চায়, জনগণ যদি ভোট দেয়, আপনারা এ পর্যন্ত তার বক্তব্য প্রত্যেকটা শুনেছেন, আমাদের সাথে আমি কমপক্ষে তার সাথে বসেছি 5-7 বারের বেশি হবে। সেখানে উনি একই কথা বলেছে যে সাবধান, আপনারা মনে করেন না যে আপনারা ক্ষমতায় এসেছেন, এবং কঠিন হবে, পরবর্তীতে রাষ্ট্র পরিচালনাও করতে হবে জনগণের স্বার্থে, জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে। প্রত্যেকে, আমি আপনাকে এখন 10টা ভিডিও দেখাইতে পারি, আমি এলাকায় গিয়ে ওনার কথা মতো বলছে, একা একা যাবেন, জনগণের কাছে যাবেন, জনগণ কিভাবে চায়, কিভাবে সরকার চায়, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদের চাহিদা কি, সন্ত্রাস, দখল, চাঁদাবাজ চলবে না। এখন অনেকে তর্ক দেখাবে যে আমাদের এই সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ আমরা করেছি, আমরা তো ক্ষমতায় না। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বারবার মনির ভাই, ছোট একটা প্রশ্ন, জনগণের চাহিদা আপনারা দেখছেন, আমরা খুব খুশি হলাম শুনে, কিন্তু জনগণের চাহিদা অনুযায়ী দলে কি কি পরিবর্তন আনছেন যদি একটু বলতেন, আমাদের জানাতেন, আমরা বুঝিনি। আমি ওইটা একটু শেষ করে দিই, তারপর কিন্তু উনি বলেছে যে আমরা তো ক্ষমতায় না, ক্ষমতায় থেকে যদি বলা হয় যে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজ এরা কোনো ধরেন না, তখন বলতে পারেন যে আমরা আশ্রয় প্রশ্রয় দিচ্ছি, তাদের ধরেন, আইনের আওতায় আনেন, এবং আমাদেরকেও প্রত্যেককে বলে দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনেন। এরপরে যেটা দলে হচ্ছে যে আমরা গণতান্ত্রিক ভাবে একেবারে ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত আমরা চাচ্ছি। ইতিমধ্যে আমাদের জেলা পর্যন্ত সিদ্ধান্ত হয়ে গেছে, মহানগর পর্যন্ত সিদ্ধান্ত হয়ে গেছে যে নির্বাচিত ভাবে জনপ্রতিনিধি প্রদান করা হবে, এবং সেইভাবে আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে
সেই নির্বাচন হচ্ছে, সেখান থেকে আসতেছে, আসার পরে ইউনিয়নের নির্বাচন হচ্ছে, সেখান থেকে কোথাও কোথাও পৌরসভায় হয়ে যাচ্ছে, হবে। এভাবে আমরা জনপ্রতিনিধি, মানে আমার জনপ্রতিনিধি না, আমাদের দলীয় এটা একটা গণতন্ত্র চর্চা এবং নির্বাচনের প্রক্রিয়া এটা দলের মধ্যে শুরু হয়েছে। এবং আমি এখন পর্যন্ত যতটুকু ভাই, আমি আপনাকে এই জায়গাটাতে আমি আপনাকে একটু, যেহেতু আপনার দলীয়ভাবে সেই তৃণমূল থেকে শুরু হয়েছে, আপনি যদি ওইটাকে আপনি গণতন্ত্র মনে করেন, তাহলে জনগণের যে আকাঙ্ক্ষা, এই যে নির্বাচন, সেই নির্বাচনটা কেন তৃণমূল থেকে আসবে না? আপনি যদি আপনার দল থেকে যদি সেভাবে, আমি তো এটা আপনাকে ষড়যন্ত্র, ওইটা ষড়যন্ত্র, আপনারটা হচ্ছে ষড়যন্ত্র। জাতীয় নির্বাচন সবসময় বাংলাদেশে আগে হয়, এবং আপনি দেখতেছেন যে স্পষ্টভাবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সাক্ষাৎকার দিয়েছে, তখন আপনার একটা সরকারের, আমি কথাটা বলি, এবং সরকারের অধীনে যখনই আমরা যাই, এটা আমরা 17 বছর সেই অভিজ্ঞতা আমাদের আছে। সরকারের অধীনে গেলে কিন্তু আপনি তো স্বীকার করতেছেন যে আপনার কথা শুনতেছে না প্রশাসন, আপনার কথা শুনতেছে না আইন শৃঙ্খলা বাহিনী, আপনি কিভাবে নির্বাচন করবেন? আপনি সেইটা চিন্তা করেন আগে। 1, 2 নাম্বার হচ্ছে যে আপনি এই বাংলাদেশের যিনি, আমি বলতেছিলাম যে উনি বলতেছে ছাত্রদের দল করতে বলছি, এইটা কি বলা যায়? উনি হয়তো মুরব্বী মানুষ, একেবারে বয়স্ক মানুষ, আমাদের দেশে একজন গুণী মানুষ, বিশ্বে একজন, উনি এটা বলতে পারে, ওনার নিরপেক্ষতা থাকে। আপনি কিভাবে এটা বলেন? তা উনি তো সেইটাই চাচ্ছে ওনারা, যে ওই দল কখন সুন্দরী হবে, সে আর সোনাপাউডার দিয়ে ভালো করবে, এই সময় কি কি টাইম কিল করা যায়, তো এইটা করি, সংস্কার করি, নির্বাচন করি। এটা তো ষড়যন্ত্র। ষড়যন্ত্র আপনি বারবার আমাকে বলবেন, আর আমি এটা মনির ভাই একটা প্রশ্ন করি, ছোট একটা প্রশ্ন করি। নতুন দলকে আপনারা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করেন, আমি আমারে বাদ দিলাম, আপনারা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করেন, নতুন দলকে তো সবসময় স্বাগত জানানোর কথা। আপনার দলে আপনি নতুনদের জায়গা দিচ্ছেন না, নতুনরা রাজনীতি করতে চাচ্ছে। আপনার দলে তো নতুন কেউ নাই, যেটা ছাত্র সভাপতি আছে ছাত্র দলে, সেই স্টুডেন্ট না। কি বলবেন? ধন্যবাদ। আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলি, আমার দলের প্রধান হচ্ছে এখন বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব। সে এ পর্যন্ত মনে হয় 50 বার বলেছে যারা নতুন দল করবে তাদেরকে অভিনন্দন, স্বাগতম এবং আমরা শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু আমরা চাই সরকারের শেল্টারে থেকে, সরকারের মধ্য থেকে তাদের সহযোগিতা নিয়ে আপনারা দল করবেন না। আপনারা দল করবেন আপনাদের পরিশ্রমে, আপনারা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছেন, আপনারা চলে যান, যে আপনার বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে জনগণের দ্বারে দ্বারে যান, আমরা তো স্বাগতম জানাচ্ছি। কিন্তু আপনি যখন ষড়যন্ত্রমূলক কিছু করবেন, আপনাকে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন, আমার এই শ্রদ্ধাভাজন স্যার, উনি নির্বাচন নিয়ে কাজ করবে, স্যার জানবে অন্তর্বর্তীকালীন সরকার কাকে বলে। একটা সরকার কোনো না কোনো কারণে তাকে বাদ দেওয়া হয়েছে, আরেকটা সরকারের হাতে ওনারা ক্ষমতা দিবে নিরপেক্ষ একটা নির্বাচন করে। এইটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তার কি কাজ একটা দল গঠন করবে? তার কি কাজ কোনো দলেরকে ছাপাই গাবে? এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যা বলছে সাক্ষাৎকারে, এরপর তো স্পষ্ট হয়ে গেছে যে সারা বাংলাদেশের জনগণ এই ছাত্রদের পক্ষে থাকো। এইটাই তো, এই যে টাইম কিল করার জন্য যে স্থানীয় সরকার নির্বাচন আপনি এক জায়গায় দেবে, দেখবেন যে সেইখানে মারামারি হয়ে কোপাকুপি হইয়া খুনাখুনি হয়ে গেছে। কারণ ওনারা বলতেছে যে ওনাদের আপনার নাই, প্রশাসনের সাথে ওনাদের ইতে নাই, নিয়ন্ত্রণে নাই। তাই আমি বলতে চাচ্ছি যে আমরা বিএনপি নতুন দল আরো একাধিক হোক। আমরা তো নতুন দল নিজেরাও বলছি অনেকে হতে, অনেকে মনে করেন এক জায়গা থেকে বাদ হয়েছে বা কোনো হয়েছে, তুমি আরেকটা দল করো, করে তুমি রাজনীতি করো, এরকম মনে করেন। যেমন অনেক জায়গায় কিন্তু হয়েছে, আমি এখন নামটা বলবো না, কয়েকটা দলের মধ্যে এরকম হয়েছে, হয়ে তারা যেমন মনে করেন আওয়ামী লীগের সাথে তারা 14 দলে ছিল, সেখান থেকে তারা এসে ওই একই নামে দল করে আবার হয়তো আমাদের সাথে আছে। তাই আমি, স্যার ভালোভাবে দলগুলো সম্পর্কে জানবে, তাই আমি বলতে চাচ্ছি যে সেই জন্য তো আপত্তি নাই, কিন্তু আপত্তিটা হচ্ছে তো যে আপনি এভাবে তো করতে পারেন না। এবং আপনারা আগে সংস্কার, আপনি দেখেন একেবারে ফ্যাসিস্ট হাসিনার মতো, হাসিনা বলতো উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, আমরা যখনই গণতন্ত্র বলতাম আমার ঠ্যাঙ্গে গুলি দিয়ে দিয়েছে, আমাকে নিয়ে আয়না করে নিছে, আমাকে ডিজিএফআই ধরে নিয়ে গেছে। কেন? ওই গণতন্ত্রের কথা বলছি। আবার ওনরা বলে সংস্কার সংস্কার সংস্কার, যখনই আমরা ভোটের কথা বলি আপনাদের কিছু কিছু লোকজন ওনরা ঘুরাই ফিরে ওই শেখ হাসিনার ভাষায় কথা বলে। ভাই কেন? আপনার নির্বাচনটা তো মানুষ এই 16 বছর ভোট দিতে পারেনি, তাদের তো মনে করেন আক্ষেপ। যারা ভোটার হয়েছে 16 বছর আগে তারা ভোট দিতে পারেনি, যারা ভোটার আগে ছিল তারা দিতে পারে না, নতুন ভোটার। অতএব আমরা চাচ্ছি যে আপনার
এই নির্বাচনটা দিলে সমস্যা কোথায়? আপনার আবারও বলি, আপনার তো কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে। আপনার অন্যরা তো তারা শপথ গ্রহণ করেছে, এমনকি আপনারা এই যে নির্বাচন কমিশনের সংস্কার, সেখানে স্পষ্ট করুন যে আগেই তারা দিবে, যে অর্থাৎ নির্বাচনী ইস্তেহার দেবে, সেই ইস্তেহারে স্পষ্ট যদি তারা না পারে 6 মাসের মধ্যে পদত্যাগ করবে, এরকম দরকার হলে তারা এই ইস্তেহারে বলে দেবে যে আমরা যদি 6 মাসে যা বলবো সেটা যদি না করতে পারি আমরা সেখান থেকে পদত্যাগ করব। এরকম কতগুলো নিয়ম করে দেন, কিন্তু আপনি যে কথাটা বলতেছেন এটা কখনো গ্রহণযোগ্য না। এবং এটা শুধু তর্কের খাতিরে তর্ক হবে, ডিম আগে নাকি আপনার মুরগি আগে, ডিম আগে না মুরগি আগে, এই কথা বলতে গেলে মুরগির লাগে যাই বসবাস করতে হবে। জি জি ইলিয়াস ভাই আপনার সংক্ষিপ্ত প্রশ্ন। ইলিয়াস ভাই আপনার সংক্ষিপ্ত প্রশ্ন, খুব সংক্ষেপে, আমাদের অনুষ্ঠান শেষ। জি আসসালামু আলাইকুম। জি জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন প্রশ্ন। প্রশ্ন ভাই, আপনার বিএনপি ফ্যাসিস্ট দল যা আছে, ফ্যাসিস্ট বাদে সবাই বিএনপি কোন জামাত কোন সবাই কিন্তু ভালো আছে। আপনারা মারামারি করবেন, আপনারা বুক গাইলামু দিন শেষে সামনে করে চাবো, কিন্তু আওয়ামী লীগের লগে কোনো আঘাত করবেন না, ফ্যাসিস্টের লগে কোনো আঘাত করবেন না। আঘাত করলে ওই ধানমন্ডি 32-এর মতো নেব। আপনারা গাইলামু বুক আমরা ই করি। বলছি মানুষ ক্ষমা করবে না, আর কাউকে ক্ষমা করবেন। আমি এটাই বলতে চাচ্ছি যে ক্ষমা করবে না এখন আর কাউকে। ওনার ওই যে আগে মানুষ ভোট দিত মার্কা দিত, এখন কিন্তু আমি মনে করি আমার বাচ্চা ছেড়া ভোট দিয়েছে, মারা ভোট দিয়েছে, ভোট একটা জার্মান ছেড়ে গিয়ে দিয়াম। আর এখন আমরা এসব করে আমার ভোট দিয়ে আমার অত্যাচার করবো, আমার মারবো। জি 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 ভাই আপনার প্রশ্ন আমরা বুঝতে পারছি। ইলিয়াস ভাই, জি ভাই আপনার প্রশ্ন বুঝতে পারছি। আমজাদ ভাই আপনার সংক্ষিপ্ত প্রশ্ন ভাই, আমরা শেষ করব, কলিমুল্লাহ স্যারের কাছে যেই শেষ করব। জি আমজাদ ভাই আপনি শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট করে নেন, আপনার প্রশ্ন খুব সংক্ষেপে। আচ্ছা আপনাকে আমরা করতে পারছি না, আমরা করতে পারিনি, যাই হোক আমরা সরি। আমরা কলিমুল্লাহ স্যার আপনার কাছে যে আমরা অনুষ্ঠানটা শেষ করব, আমাদের স্যার আপনার সাথে যদি অ্যাড করতেন দুইটা বিষয়। একটা, ডক্টর ইউনূস তার সাক্ষাৎকারে নিউ এজের সাংবাদিকের সাথে বলতেন আমলারা তার কথা শোনে না, সেই জন্য তিনি যারা আহত নিহত তাদের টাকা দিতে পারেননি। ফার্স্ট বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে বিএনপির বিষয়ে হচ্ছে কোয়ালিশন গভর্নমেন্ট, যেটা জার্মানিতেও ছিল, আপনি দেখছেন যে মানে সব দল মিলায় একটা গ্রিন লাইন অথবা একটা কোয়ালিশন গভর্নমেন্ট যেটাকে বলে। তো এই টাইপের গভর্নমেন্ট যদি হয়, তাই এর থেকে দুর্বল গভর্নমেন্ট পৃথিবীতে হয় না। বিএনপির কি এখন এই টাইপের গভর্নমেন্ট হওয়া উচিত ছিল কোনো যুক্তিতে? মানে কোয়ালিশন গভর্নমেন্ট হলে, স্যার আমি আরেকটু শর্ট করে বলে দিই, কোয়ালিশন গভর্নমেন্ট হলে ভিপি নূর হবে মিনিস্টার, আরো এরকম ছোট ছোট সব দোকান আছে, আরো দোকান খুলছে, যেরকম দোকান যেগুলো আছে এই দোকানদার গুলা সবগুলো এক একজন মিনিস্টার হবে, এবং বিএনপির ত্যাগী নেতারাও ওখান থেকে বাদ পড়বেন। আমি দায়িত্ব নিয়েই বলছি। এই যে মনে করেন ছোট ছোট দোকান যেগুলা, অনেক দোকান খুলছে ছোট ছোট নতুন, এই দোকানদার গুলাই মিনিস্টার হবেন। কোয়ালিশনের গভর্নমেন্টের দরকার ছিল কিনা, দুইটা বিষয় স্যার। ধন্যবাদ। প্রথমে কোয়ালিশন বিষয়ে যদি আমরা আসি, তাহলে এটা অবশ্যই স্বীকার করতে হবে, কোয়ালিশন মানেই হচ্ছে নড়বড়ে সরকার। এবং আমাদের এই অঞ্চলে, বিশেষ করে ভারতে, আমরা যে অভিজ্ঞতা দেখেছি তাদের, সেটা খুব সুখপ্রদ নয়। আর এক ধরনের জিম্মি হয়ে থাকার মতো পরিস্থিতি তৈরি হয়, সেটাও অনেক সময় দেখা যায়। তো সুতরাং এই ব্যাপারে সময় থেকে সাবধান হওয়া ভালো। আর আপনার যে অবস্থাটা প্রিভেইল করছে, আমাদের মনির ভাই যে কথা বললেন তার মধ্যে কিন্তু মেরিট আছে। আপনার খেয়াল করে দেখেন, প্রফেসর ইউনূস সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা, এবং সিঁড়ি বেয়ে তিনি নোবেল লরেট হওয়ার প্রক্রিয়ায় সারা পৃথিবীতে নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম হয়েছেন। ইজ এ ভেরি গুড মার্কেটিং অ্যান্ড প্যাকেজিং ম্যান, এবং তার ধারাবাহিকতায় তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন, সরকার প্রধান হয়েছেন,
এখন তিনি যদি আল্লাহ হায়াত দেন তাহলে হয়তো ভবিষ্যতে আমরা দেখবো হয় বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন অথবা জাতিসংঘের সেক্রেটারি জেনারেল হয়েছেন। এবং তার দীর্ঘদিনের একটা স্বপ্ন, তিনি স্বপ্নের রাজনৈতিক দল গঠন করতে চান। নানান চড়াই উতরাই পেয়ে এই শেষ বয়সে তিনি এসে একটা সুযোগ পেয়েছেন। সুতরাং সেই কারণেই তিনি ছাত্রদের যারা তাকে নিয়োগ করেছে আপনার এই পদে, তাদের প্রতি আউট অফ গ্র্যাটিটিউড তিনি তার যে অপাত্য স্নেহ সেটি আমব্রেলা প্রদান করেছেন। এবং এর ফলে খুব স্ট্রিক্টলি স্পিকিং, নির্মোহভাবে যদি দেখি, তিনি কিন্তু আসলে তার নিরপেক্ষতা হারিয়েছেন। এবং সেই কারণেই মনির ভাই এই প্রশ্নটি তুলেছেন এবং তিনি হয়তো খুব প্যাশনেটলি দলীয় দৃষ্টিকোণ থেকে বলেছেন, কিন্তু খুব নির্মোহভাবে যদি বিবেচনা করেন তাহলে এরকম অভিযোগ যদি কেউ তুলে আজকে তার নৈতিক অবস্থানটি দিকে আঙুল তোলেন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। ধন্যবাদ। জি স্যার, আমরা আসলে আমাদের অনুষ্ঠানটা শেষ করব। আমাদের অনুষ্ঠান আমরা আসলে আমাদের পাঠান ভাই কিছু বলতে চান? জি পাঠান ভাই, আপনাকে আনমিউট করতে হবে, আপনার বোঝা যাচ্ছে না, আপনি আনমিউট করেন না একটু। দাউদ ভাই অনেক ধন্যবাদ। একটা কথাই আমি বলতে যাচ্ছি যে নোবেল লরিয়েট ডক্টর ইউনুস ইজ ভেরি পপুলার টু অল ওভার দ্য ওয়ার্ল্ড, but being the president of or the chief advisor of Bangladesh is not that much popular to the rest of the world. আমি মনে করি যে ওনার বিগত যে প্রধানমন্ত্রী ছিলেন উনিও চাইছিলেন নোবেল লরিয়েট হতে, কিন্তু পারেননি। এটা ইটস নট পসিবল। তো আমার মনে হয় যে ডক্টর ইউনুস সাহেবের এই প্রধান উপদেষ্টার পদটা ওইখানে যাওয়াটাও ওনার ডিগ্রেডেড হয়েছে ওনার সম্মানের, আমার ধারণা। তবে উনি বিইং এ নোবেল লরিয়েট, হি ওয়াজ মাচ বেটার অফ দেন বিইং দ্য চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ। অনেক ধন্যবাদ। জি মনির ভাই, আপনি কি কিছু অ্যাড করতে চান? কাজী মনির ভাই, আপনি কি কিছু অ্যাড করতে চান? এই বিষয় না বলে আমি শুধু এটা আশ্বস্ত করতে চাই আপনার মাধ্যমে সকলকে যে চেয়ার হচ্ছে একটা বিরাট জিনিস, পদবি একটা বড় জিনিস, এটাই হচ্ছে ক্ষমতা। যদি কোনো রাষ্ট্রপ্রধান একা চায় যে যদি সে রাষ্ট্রপ্রধান হয় দেশ থেকে তার কোনো লোক পাওয়ার খাটাইতে পারবে না, সেটা সম্ভব। এবং এইটা যদি কেউ এসে এরকম একটা চিন্তা ভাবনা করে এটা পারা যায়। এবং এটা আমার এই 60 বছরের জীবন দশায়, রাজনৈতিক জীবন দশায় আমি বুঝতে পেরেছি চেয়ার নাই, ক্ষমতা নাই, পদ নাই, ক্ষমতা নাই, শেল্টার নাই, ক্ষমতা নাই। অতএব আমি অন্যায়কে যদি শেল্টার না দিই, অপরাধীকে যদি শেল্টার না দিই, চেয়ার না দিই, পদ পদবি না দিই, তাহলে সেখানে আমাদের দেশে কোনো এই অন্যায়, অবিচার, ঘুষ, দুর্নীতি চলবে না। এটাই হওয়া উচিত এবং এটা হবে। এবং আশা রাখি এটাই আমাদের প্রত্যাশা করে পজিটিভ চিন্তা ভাবনা করা উচিত যে এটা আমরা আশা করব যেই আসবে সে সেটা করে যেন। ধন্যবাদ। জি জি ইমরান ভাই, কোনো কিছু অ্যাড করতে চান? মেজর ইমরান, আমি একটু খালি সামান্য একটু বলি ভাইয়ের ব্যাপারে। ডক্টর ইউনুসের যেটা ওনারা নেতিবাচক দেখে সেটা আমি দেখি ইতিবাচক। কারণটা হলো উনি স্পষ্ট করে ওনার খোলা মনের কথা বলে দিয়েছে এবং এদেশের জনগণও চায় দুইটা দলের কাছে আমরা তো বহুত দিন জিম্মি ছিলাম, 53 বছর, আমরা যেন আর এই দুর্বৃত্ত আর দুর্নীতি এই দুইটা থেকে বেরোয় আসতে পারি। এখন ছাত্ররা বয়স কম, এখন ওই যে আপনার পারফেকশন তার কথা পাবেন না। আর অপরাধ অন্যায় বাংলাদেশের কালচারে এই যে সামান্য একটু হয়েছে এইটা নিয়ে এটা কোনো কিছুই না, এটা নস্যি, এটা ব্যাপারই না, এবং ওরা সর্টেড আউট হয়ে যাবে। আরেকটা হলো ডক্টর ইউনুস অ্যাকচুয়ালি বাংলাদেশের সাধারণ মানুষের মনের কথা চাচ্ছে। আমাদের মতো যারা আমরা কোনো দলের, এই দুইটা দলের উপর যার আস্থা নষ্ট হয়ে গেছে, আমরা বিশ্বাস করি আমাদের এইরকম একটা হাসিনার মতো যাকে স্বৈরাচারকে সরিয়েছে বা উৎখাত করতে পেরেছে, এদের অনেক পাওয়ার আছে। এই পাওয়ারটাকে আমরা কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি কিনা। এই জন্য ডক্টর ইউনুস যদি এটা মানে মনে মনে রাখতো তাহলে তো আমরা জানতাম না, উনি বলে ফেলেছে। সুতরাং এখানে উনি অনেক স্পষ্টতার পরিচয় দিয়েছে এবং এখানে অন্যায় কিছু করে নাই। দেশ এবং জাতির স্বার্থে এটা করা যায়, কারণ ওই ঘরপড়া গরু সিঁদুরে মেঘ দেখে ডরায়। তা আমরা আওয়ামী লীগকে দেখেছি এবং লাস্টে হাসিনাকে দেখেছি এবং বিএনপিকেও কিন্তু আমরা দেখেছি। বিএনপি হয়তো অত খারাপ না, কিন্তু আওয়ামী লীগও কিন্তু এত খারাপ ছিল না।
খারাপ কিন্তু হাসিনা প্রথমবার না, দ্বিতীয়বার, তৃতীয়বার খালি বাড়ছে রেট। তো সুতরাং যে আমরা যে বাংলাদেশের যেটা বললো যে কথা শুনে না নিচে, কথা শোনে কিনা বা শোনে না সেইটা প্রমাণ করার জন্যই তো নিচে এই ছোট ইলেকশন গুলি দরকার, এই যে নিম্ন পর্যায়ের ইলেকশন গুলি দরকার। তাহলে বুঝতে পারবে কারা শোনে কারা শোনে না, আর ইলেকশনটা আগামী ইলেকশনে ভালোভাবে করতে পারবে কিনা। এবং ডক্টর ইউনূস বা যারা দেশ চালাচ্ছে এখন, আমি এটা বলতে পারি যে কোনো সরকারের চেয়ে, দুইটা সরকারের চেয়ে ভালো চালাচ্ছে এই মুহূর্তে। অ্যাটলিস্ট আমাদের নিরাপত্তার ভয় নেই, আমি এখন আর ভয় পাই না। আমি বাসার বাইরে গেলে আমি কিডন্যাপ হয়ে যাব, আমার ছেলেকে গায়েব করে ফেলবে, এইটা আমি চিন্তা করি না। আই এম ভেরি হ্যাপি উইথ দিস সিচুয়েশন। সুতরাং রাজনীতিবিদদের কাছ থেকে আমরা বারবার যা দেখেছি, আমরা তাতে কিছুটা আতঙ্ক, ভয় বা হতাশার থেকে আমরা মনে করি নতুন দল আসা উচিত এবং নতুন জেনারেশন আসা উচিত। সেটা বিএনপি ছাত্র দলের থেকে বড় ভালো নেতা চলে আসতে পারে, সেটা অন্য দলের ছাত্র বা যুবকদের থেকে আসতে পারে, নো প্রবলেম। যেই অসুখ ভালো মানুষ আসতে পারে। এখন যদি বিএনপি ভালো মানুষকে নমিনেশন দেয়, প্লিজ লেট মি ফিনিশ, বিএনপি যদি ভালো মানুষকে নমিনেশন দেয়, নমিনেশন বাণিজ্য না করে, কথার কথা, জামাত নমিনেশন বাণিজ্য করে না, টু দি বেস্ট অফ মাই নলেজ। জাতীয় পার্টি নমিনেশন বাণিজ্য করে, আওয়ামী লীগ নমিনেশন বাণিজ্য করে, বিএনপি তো নমিনেশন বাণিজ্য হয়েছে, এই রিপোর্ট আমাদের কাছে আছে, আমরা জানি ভালো লোককে বঞ্চিত করা হয়েছে। সুতরাং আপনারা নমিনেশন বাণিজ্য করবেন না, ভালো ক্যান্ডিডেটকে দেন। ছাত্র কেন, আরো যদি কেউ আসে, ভালো মানুষটাকে ভোট দেবে মানুষ, খারাপ লোকটাকে ভোট দিবে না। কম্পিটিশন হোক, একটা কম্পিটিশন আসুক। ধন্যবাদ ভাই। আমি আপনাকে যে মনে মনে বলেছি, সেই মনে মনের কথাটা কিন্তু প্রকাশ হয়ে গেছে আপনার, যে আসলে আপনিও চাচ্ছেন যে এই আওয়ামী লীগ বিএনপির বাইরে একটা দল গঠন হোক। এক, দুই নম্বর হচ্ছে আপনি বলছেন যে ওরা অনেক কিছু পারে। আপনার কি মনে আছে 6 জন নাহিদ সহ এদেরকে নিয়ে গেছিল হারুনের ভাতের হোটেলে ভাত টাত খাওয়ানোর পরে বিকালবেলা একটা চোতা ধরে দিয়েছে, দেখে পইরে পইরে বলছে যে আমরা এটা ভুল করেছি, রাষ্ট্রদ্রোহী কাজ করেছি, আমরা এই করেছিলাম কোঠা আন্দোলন, সেটা মেনে নিছে, আমরা প্রত্যাহার করলাম এবং গিয়ে আইনমন্ত্রীর সাথে দেখা করছে। অথচ আমি কাজী মনির, আমাকে ডিজিএফআই নিয়ে টর্চার করেছে, আমাকে অনেক কিছু টাকা অফার করেছে, আমি কিন্তু সেখানে যাইনি। আমাকে গুলি দিয়ে একবার পা ভেঙে দিয়েছে বেনজির, আমরা জেল খেটেছি, বারবার কারাবরণ করেছি। এরকম কিন্তু রাজনৈতিক নেতারাও এই জন্য ভূমিকা। মনির ভাই শোনেন, আমি কিন্তু আপনাকে মূল্যায়ন করি না। শোনেন, আমি কিন্তু আপনার মতো মানুষ আছে, আমি জানি আপনার দলে, আমি বলছি তাদেরকে মূল্যায়ন করুক। আর ও ছাত্ররা যেটা বলেছে ওটা কিন্তু ওটা ছিল একটা টেকটিক্স, ওটা ছিল একটা কৌশল। এবং আপনি কি পরিমাণ অত্যাচার করছেন নাহিদকে আমরা দেখেছি, নাহিদের রানে। আমরা কিন্তু ওইটা না, আমরা যে কোনো কেউ রাজনীতিতে আসুক মনির ভাই, যে কোনো কেউ রাজনীতিতে আসুক, কিন্তু ভালো মানুষ আসুক, ভালো লোক আসুক, ভালো দল আসুক। সেই দিন রাত্রে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব সারা বাংলাদেশে যারা অন্য যারা সমন্বয়ক ছিল তাদের সাথে সরাসরি যোগাযোগ করছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে যোগাযোগ করেছে, বলছে আমাদের আন্দোলন চলবে, আমাদের যে থাকতে হবে। আপনি যেভাবে বলেছেন সহজভাবে না, এটা সহজভাবে না, তারা আইনমন্ত্রী লেগে কথা বলেছে, এটা করেছে। এরপর আপনি দেখেন, আপনি বলেছেন দুই একটা ব্যতিক্রম হতে পারে, ওই যে টকশোতে বলেছে যে তারা তদবির বাণিজ্য করে। আরে ভাই, এটা ব্যতিক্রম হবে কি? রক্তের উপরে আপনি দেখেন, যারা শহীদ হলো, যারা আহত হলো, তারা আন্দোলন করে, তাদের আবার খরচ নিতে হবে, অধিকার নিতে হবে, তাদের প্রতি খেয়ালই নাই। তারা শুধুমাত্র উপদেষ্টা হচ্ছে, তারা তদবির বাণিজ্য করতেছে, তারা এরে সচিব রাখতেছে, ও আওয়ামী লীগের সচিব। আমলাদের সমস্যা ভাই, এটা আমলাদের সমস্যা না। আপনারা আসছে, আপনারা রাজি হবেন কেন? আমি 5 আগস্ট থেকে আমার বাসায় কমপক্ষে 400 পর্যন্ত এসেছে। আমি তো যারা আমলাদেরকে ঘেরাও করেন, সচিবালয় ঘেরাও করেন, বিচারপতিদের যেভাবে ঘেরাও করছেন না, আমলাকে ওই সচিবালয় এরকম ঘেরাও করেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। জি মনির ভাই, আমি তো পাত্তা দিই নাই ভাই, আমি তো পাত্তা দিই নাই। আমি পাঠাই দিছি যে ভাই তুমি আওয়ামী লীগের সময় জয় বাংলা স্লোগান দিছো, তুমি এসপি ছিলা, এইটা ছিলা, ওইটা ছিলা, এখন একটু থামো। এই সুযোগ সুবিধা তো নিছো, এখন চাকরি চলে গেলে বসে বসে খাবার, সমস্যা কি? আমি তো কোনো মনির ভাই, ইমরান ভাই, আমরা অন্যায়ের বিরুদ্ধে যেই আসুক, যেই ক্ষমতায় আসুক, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো আমরা জনগণ। মনির ভাই, আমরা কোনো সমস্যা নেই, আমরা আপনাদের সাথে আছি যারা ভালো মানুষ। জি আমরা একটা জিনিস আপনাদেরকে, আমাদের দর্শক যারা আছে তাদেরকে আমরা, আমাদের চ্যানেল আসলে কোনো দলের দালালি করে না, তো সমস্যাটা হচ্ছে ওই জায়গাটাই। তো দেখেন, আমাদের কাছে সুস্পষ্ট ভাবে, আমি অনলাইনে বলে যাচ্ছি, সুস্পষ্ট প্রমাণ আছে, ছাত্র সমন্বয়করা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে এবং বাংলাদেশের সচিব তিনি তাদের ফোন রেকর্ড সহ ভিডিও সহ আমাদের কাছে আছে। আমরা যদি ভিউ ব্যবসা করতাম, আমরা এটা
পাবলিশ করতাম, আমরা ওটা করব না, আমাদের কাছে আছে। আর আন্দোলনের বিষয়ে বলছেন, আন্দোলনের বিষয়ে ভাই কোন রাজনৈতিক দল, ছাত্ররা যারা আছে না, কেউ আন্দোলনে এরা ছিল না, আমি আপনাকে সরাসরি বলে যাচ্ছি, এরা ছিল না, যারা ছিল তারা কেউ সামনে আসবে না। আপনারা যদি এরপরও না বুঝতে চান তাহলে ফোন দিয়েন, কানে কানে সবকিছু বলে দেবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।